সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায়টা পড়াইছি। ওই অধ্যায়টা ছিল কনসেপ্টগুলো মোটামুটি, তবে ইনফরমেটিভ একটা অধ্যায় ছিল। এই অধ্যায়টা যে আছে আজকে মানব প্রতিরক্ষা, আমার মনে হয় এই চ্যাপ্টারটা তোমরা কেউ ঠিকমতো পড়ো কিনা আমি আসলে জানি না, এবং আসলেই এই চ্যাপ্টারটা একটু জটিল চ্যাপ্টার, সত্যি কথা। প্রমাণ হচ্ছে দেখো, তোমরা প্রাণী বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞানে যে পড়াগুলো পড়ো সেই সবগুলো পড়া মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। এই সবগুলো পড়াই তোমরা মেডিকেল ফার্স্ট ইয়ারে গিয়ে ডিটেলস শিখবা। কিন্তু একটা অধ্যায় আছে তোমাদের প্রাণী বিজ্ঞানের, যেই অধ্যায়টা ফার্স্ট ইয়ারে পড়ানো হয় না, ওটা পড়ানো হয় ফোর্থ ইয়ারে। তো সেই অধ্যায়টা হচ্ছে ইমিউনিটি বা মানব প্রতিরক্ষা ব্যবস্থা। তার মানে বুঝতেই পারতেছো নিশ্চয়ই কিছু জটিলতা আছে, এই কারণেই কিন্তু এই চ্যাপ্টারটাকে ফোর্থ ইয়ারে পড়ানো হয় ফার্স্ট ইয়ারের বদলে। তো এই জটিলতাটা তোমরা যেভাবে পড়ো বইয়ের লাইন রিডিং পড়ে পড়ে ওইভাবে হবে না। পুরা ইমিউন সিস্টেমটা কিভাবে কাজ করে এই অধ্যায় পুরো কনসেপ্ট আমি তোমাদেরকে আধা ঘন্টা শিখাই দিতে পারবো চাইলে, ঠিক আছে? এবং সেটাই আমি করবো। প্রথমে পুরো কনসেপ্টটা আমি তোমাদের শিখাই দিব, একটা পিকচার রেখে যে ঘটনাগুলো আসলে কি, কাহিনীগুলো কোথায় কি ঘটে, তারপর তোমরা নিজে নিজে কিন্তু বুঝতে পারবে পরের পড়াগুলা। হ্যাঁ, তো আসো দেখো, আমি প্রথমে সব ফাঁকা স্লাইড রাখছি, কিন্তু এই অধ্যায়ের শুরুতে প্রথম লেকচারে অনেকগুলো ফাঁকা স্লাইড রাখছি, আমি আমার মতো করে দেখাবো, তোমরা দেখবা প্রতিটা কথা বইয়ের সাথে মিলে গেছে, তখন তোমরা পড়ে আসলে বুঝতে পারবা। তো দেখো, আসো আমরা বোঝানোর চেষ্টা করি ইমিউন সিস্টেম মানে হচ্ছে আসলে কি। মনে করো আমাদের দেশে যদি ভারত থেকে কেউ আক্রমণ করে বা মায়ানমার থেকে কেউ আক্রমণ করে, তাদেরকে ডিফেন্ড করবে আমাদের আর্মি, তাই না? আর্মি, নেভি, এয়ারফোর্স। মানে হচ্ছে ব্যাপারটা, বাইরের থেকে কেউ আক্রমণ করলে আমাদের আর্মি তাদেরকে মানে শান্ত করে আর কি, বা থামায়। আর ভিতরের মধ্যে ঝামেলা লাগলে পুলিশ থামায়, তাই না? বাংলাদেশেরই কোনো লোক যদি বাংলাদেশের ঝামেলা সৃষ্টি করে, পুলিশ তখন পদক্ষেপ নিবে। আর বাইরের কেউ অ্যাটাক করলে আর্মি পদক্ষেপ নিবে। তো আর্মি, এই যে নৌবাহিনী, এগুলো নিয়ে হচ্ছে আমাদের ডিফেন্স মিনিস্ট্রি আছে, তাই না? ঠিক তেমনি আমাদের বডিতে, আমাদের বডির বাইরে থেকে যদি কেউ আক্রমণ করে, তাদেরকে প্রতিহত করার জন্য আছে আমাদের ডিফেন্স সিস্টেম বা ইমিউনিটি সিস্টেম, ঠিক আছে? এই ইমিউনিটি সিস্টেমটা বাইরে থেকে আগত জীবাণুর বিরুদ্ধে কাজ করে, কখনো কখনো আবার নিজের লোকের বিরুদ্ধেই কাজ করে, যদিও এরকম ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, তোমরা সবাই শিখছো যে মানুষের প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করে হচ্ছে শ্বেত রক্তকণিকা, আবার দেখছো যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তর আছে, তাই না? তো এই জিনিসগুলো আসো কি তোমাদেরকে পিকচারটা আমি দেওয়ার চেষ্টা করি। খেয়াল করো, আমাদের দেহের প্রথমেই যে প্রতিরক্ষা স্তরটা আছে, প্রথম প্রতিরক্ষা স্তর, এটা একটা ব্যারিয়ারের মতো কাজ করে ভাইয়া। এটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর। প্রথম প্রতিরক্ষা স্তর, এটা জাস্ট একটা ব্যারিয়ারের মতো কাজ করে, বাধার মতো কাজ করে, যে ঢুকতে পারবি না। বাংলাদেশের চারদিক দিয়ে কাঁটাতারের বর্ডার লাগাই দিলা, তাহলে ইন্ডিয়ান লোক ঢুকতে পারবে না। একটা ব্যারিয়ারের মতো কাজ করে জাস্ট। তো এটা নিয়ে আমি ডিটেলস আসতেছি পরে। তো মনে করো কোনোভাবে একটা জীবাণু ব্যারিয়ার ক্রস করে ঢুকে পড়ছে তোমার দেহে, ঢুকতে পারে না। ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের অনেক জায়গাতেই কিন্তু গ্যাপ আছে, অনেক জায়গায় দেখবা কোনো বাউন্ডারি নাই, কোনো বেড়া নাই, ঠিক আছে? তো সেই সেই যে জায়গায় বেড়া নাই সেই জায়গা দিয়ে ইন্ডিয়ান একটা লোক বাংলাদেশে ঢুকে পড়তে পারে। ঠিক তেমনি তোমার বডিতে যদি কোনো জায়গা কেটে যায়, ছিলে যায়, সেই সব জায়গায় কিন্তু আমার ব্যারিয়ারটা নষ্ট হয়ে যায়, তখন জীবাণু ভিতরে ঢুকে পড়তে পারে। নর্মালি সব দিকেই আমাদের ব্যারিয়ার আছে, তবে কোনো কারণে মনে করো এখানে কেটে গেল, হাত কেটে গেল, মানে কি, ব্যারিয়ারটা নষ্ট হয়ে গেল। আচ্ছা, তো যদি কোনোভাবে একটা জীবাণু ব্যারিয়ার ক্রস করে ভিতরে ঢুকে পড়ে, আমি এটা একটু আরেকটু ভিতরে লিখি, তাহলে আমার স্পেস পাবো। মনে করো এই হচ্ছে ব্যারিয়ার। আচ্ছা, প্রথম প্রতিরক্ষা স্তর, ব্যারিয়ার ক্রস করে একটা জীবাণু আমার দেহের ভিতরে ঢুকে পড়ছে। ঢুকে পড়লে আসলে এখানে কি আছে? এখানে আছে হচ্ছে কিছু কোষ বা সেল। এগুলো হচ্ছে কি, কোষ বা সেল। আমরা প্রথম প্রতিরক্ষা স্তর পার করলে সেলে চলে আসব, ঠিক আছে? আমাদের বডির চামড়া ভেদ করে ভিতরে গেলেই আমরা কোষ পাবো অনেকগুলো, তাই না? চামড়ার কোষ পাবো, মাংসের কোষ পাবো, অনেকগুলো কোষ পাবো। তাহলে এই হচ্ছে সেই কোষগুলা। আর আমরা জানি কোষের আশেপাশে কি থাকে, কিছু ফ্লুইড থাকে, তরল পদার্থ থাকে, লিকুইড থাকে, যাদেরকে বলা হয় সেল ফ্লুইড বা টিস্যু ফ্লুইড বলে, কোষ রস বলে। তাহলে দেখো, কোষ বা কলা, এবং কলার পাশে আসে হচ্ছে কলা রস, সবগুলোকে একসাথে মিলে আমরা বলতে পারি কলা। এটা হচ্ছে কি আমাদের কলা। তাহলে কলা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। প্রথম হচ্ছে বিভিন্ন রকম ব্যারিয়ার ক্রস করলে আমরা কলায় চলে আসব, কলা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর। এইখানে যে ঘটনাগুলো ঘটবে সেগুলোকে আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসেবে বিবেচনা করব। এখন মনে করো এইটাও ভেদ করে ফেললো, তাহলে কই আসবে? আমাদের একেবারে ভেতরে কি আছে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমাদের সাথে একটা জীবাণু কয়ভাবে কানেক্ট হতে পারে দেখো। এক নম্বরে হচ্ছে এই জায়গায় বসে থাকতে পারে চামড়ার উপর, ভালো কথা, চামড়া ভেদ করে মাংসের ভিতর ঢুকে পড়তে পারে। আরো ভিতরে কি আসা সম্ভব? হ্যাঁ, আরো ভিতরে কিন্তু আসা সম্ভব। তো আমাদের সবচেয়ে ভিতরে যেটাকে এখানে বিবেচনা করা হয় সেটা হচ্ছে আমাদের রক্ত। সেটা হচ্ছে আমাদের কি, রক্ত। আমাদের রক্তকে বিবেচনা করা হয় সবচেয়ে ভিতরে। তাহলে রক্ত যেহেতু লাল কালিতে এটাকে মার্ক করি,
তাই দেখো এই রক্ত হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর, থার্ড লেয়ার অফ ডিফেন্স। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যখন একটা জীবাণু এই জায়গায় অবস্থান করতেছে আমাদের ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স তার বিরুদ্ধে কাজ করবে, যখন সেটা ক্রস করে ভিতরে চলে আসতেছে তখন সেকেন্ড লেয়ার অফ ডিফেন্স কাজ করবে, আরো ভিতরে কিন্তু আসতে পারে, রক্তে আসলে থার্ড লেয়ার অফ ডিফেন্স কাজ করবে। আমরা জানি রক্তই কিন্তু আমাদের সব, একটা জিনিস যদি রক্তে ঢুকে পড়ে তার মানে সে পুরো বডিতে ঢুকে পড়ছে, একটা জিনিস যদি রক্তে ঢুকে পড়ে তার মানে সে পুরো বডিতে ঢুকে পড়ছে, ঠিক আছে? আচ্ছা, তাই দেখো এখন একটা ব্যাপার, প্রথম প্রতিরক্ষা, দ্বিতীয় প্রতিরক্ষা, তৃতীয় প্রতিরক্ষা স্তর। তো মনে করো জীবাণু আসছে একটা, জীবাণু কালার কোড, আমি আবার কালার কোড মেনটেন করতেছি, বুঝছো? মানে তোমরা যাতে আলাদা করতে পারো ব্যাপারগুলোকে, সেই কারণে কালার কোড মেনটেন করতেছি কিছু, এই কারণে একটা ছবি আমি এঁকে রাখছি আগেই সেটা হিসেবে। আচ্ছা, তো দেখো আচ্ছা, তো দেখো আমার যে জীবাণুগুলা বাইরে অবস্থান করতেছে তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য আছে হচ্ছে, সব ইরেজ হয়ে গেল নাকি? না আছে, আলহামদুলিল্লাহ, যাক বেঁচে গেছো। আচ্ছা, এখন দেখো ব্যাপারটা, যে জীবাণুটা বাইরে অবস্থান করতেছে, জীবাণুটা বাইরে অবস্থান করতেছে তাকে ট্যাকেল দিতে আমরা এক নম্বরে বাধা আছে বা ব্যারিয়ার আছে, দুই নম্বরে আমাদের কিছু লোম আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের লোম আছে বডিতে, এই লোমগুলাও কিন্তু বাধার মতো কাজ করে। যেমন দেখো একটা ব্যাপার, তুমি যে শ্বাস নিচ্ছ, শ্বাস আমরা প্রশ্বাসের সময় কি গ্রহণ করি? অক্সিজেন না, আমরা প্রশ্বাসের সময় বাতাস গ্রহণ করি, আবার নিঃশ্বাসের সময় বাতাস ত্যাগ করি, ঠিক আছে? মনে রাখবে ব্যাপারটা। তাহলে আমরা যখন বাতাস গ্রহণ করতেছি, বাতাসে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, আবার বাতাসের মধ্যে ধুলাবালিও কিন্তু আছে। তাহলে কি হওয়া উচিত? আমরা প্রতিবার বাতাস নিলে ধুলাবালিগুলো গিয়ে আমাদের লাংসে জমা হওয়া উচিত। এইরকম যদি তুমি শ্বাস নিতে থাকো, 7 দিন শ্বাস নিলে দেখা যাবে পুরো লাংসটা ধুলাবালি দিয়ে ভরে যাবে। তা কি হচ্ছে? আমাদের লাংস ধুলাবালি দিয়ে ভরে যাওয়ার কথা না? ধুলাটা সুন্দর টান দিলাম, আমার লাংসে গিয়ে বসে গেল। ধুলা আছে তো নাকি? এটা বিশ্বাস করো না, বাতাসের মধ্যে তো প্রচুর ধুলা আছে। একটা জিনিসকে খোলা অবস্থায় বাইরে রেখে দিলে দেখা যায় যে সেখানে ধুলা পড়ে শেষ। আমাদের লাংসটাও তো বাতাসের মধ্যে খোলা অবস্থায় বসে আছে, এটার মধ্যে ধুলা জমতেছে না কেন? কারণ হচ্ছে যে আমাদের লাংসে যাওয়ার রাস্তায় কিছু সিলিয়া আছে, এই সিলিয়া গুলাতে ধুলাবালিগুলো আটকে যায়। ঠিক একই রকম আমাদের প্রতিটা অর্গানেই কিন্তু ম্যাক্সিমাম অর্গানে এরকম সিলিয়া আছে, সিলিয়া ব্যারিয়ারের মতো কাজ করে, কাঁটা তারের ব্যারিয়ারের মতো। এই জায়গার মধ্যে কি হয়? জীবাণুগুলো আটকে যায়, পরে আস্তে আস্তে সেখানে মারা যাওয়ার পর বের হয়ে বাইরে চলে আসে আর কি। তাহলে এই হচ্ছে একটা ব্যারিয়ার, সিলিয়াও কিন্তু একটা ব্যারিয়ার, ঠিক আছে? তারপর মনে করো আমাদের দেহের বিভিন্ন জায়গা থেকে অ্যাসিড খরিত হয়, ঠিক আছে? যেমন আমাদের চোখ থেকে আসে লাইসোজাইম নামে একটা আচ্ছা, অ্যাসিড খরিত হয় কোথায়? অ্যাসিডটা হয় তোমার পাকস্থলীতে। তো দেখো তুমি যে খাবারগুলো খাও, তুমি মনে করো একটা আপেল খাইলা, সেই আপেলের মধ্যে ব্যাকটেরিয়া ছিল না? অবশ্যই ছিল। একটা আপেল তুমি যত পরিষ্কার করে ধোও না কেন, তার উপর কিছু পরিমাণ ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াটা তুমি যখন খেয়ে ফেললা, খাওয়ার পর সেটা তোমার পাকস্থলীতে গেল, এবার পাকস্থলীতে যে HCl অ্যাসিড খরিত হবে তার প্রভাবে দেখা যাবে তোমার ব্যাকটেরিয়াটা মারা গেছে। বুঝো নাই? এই কারণে কিন্তু আমরা ব্যাকটেরিয়া কিন্তু আমরা খাই, রেগুলার ব্যাকটেরিয়া খাই, কিন্তু আমাদের কিছু হয় না, কারণ হচ্ছে সেটা আমাদের পেটের ভিতর মারা যায়। আবার মেয়েদের যোনিতে আছে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এটা আমরা পড়বো পরবর্তীতে, ল্যাকটিক অ্যাসিডও জীবাণু মেরে ফেলতে পারে। তাছাড়া দেখো আমরা জানি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা তৈরি হয় হচ্ছে তোমার পেপটিডোগ্লাইকেন দিয়ে। এখন পেপটিডোগ্লাইকেন ভাঙতে পারে এমন একটা এনজাইম হচ্ছে লাইসোজাইম এনজাইম। তো আমাদের দেহের বিভিন্ন জায়গায়, আমাদের চোখে, আমাদের মুখে বিভিন্ন জায়গায় লাইসোজাইম এনজাইমটা থাকে। তো দেখো ওই এনজাইমটা বা ওই অ্যাসিডটা যদি খরিত হয়, সেই অ্যাসিড এবং এনজাইমের প্রভাবে কিন্তু ব্যাকটেরিয়া বিভিন্নভাবে ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? ব্যাকটেরিয়ার কথা বলতেছি, ভাইরাস না, কিন্তু ভাইরাস কিন্তু ঢুকে পড়তে পারে, ভাইরাসের ব্যাপার আলাদা। আমি এখন যেটা দেখাবো এটা মূলত ব্যাকটেরিয়ার জন্য। আসলে ভাইরাসের বিরুদ্ধে আমরা তেমন কিছু করতে পারি না, আমরা মারতে পারি ব্যাকটেরিয়াকেই, মেইনলি ফাঙ্গাস এগুলোকে। ভাইরাসের বিরুদ্ধে কিছু তেমন কিছু করার নাই আমাদের বডির। তো দেখো এই হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর, বাধার মতো কাজ করে, আটকে দেয়, অনেক সময় রসক্ষরণ করে ভেঙে ফেলে। এখন মনে করো এত কিছু থাকা সত্ত্বেও, এত প্রোটেকশন থাকা সত্ত্বেও কোনো না কোনো ভাবে একটা জীবাণু, কোনো না কোনো ভাবে একটা জীবাণু আমার বডিতে ঢুকে পড়ছে। আমি বাংলাদেশের চারপাশ দিয়ে বর্ডার করে দিছি, বাংলাদেশের চারপাশ দিয়ে বিজিবি মোতায়েন করে দিছি যাতে কেউ কিছু ভাবে ঢুকতে না পারে, কিন্তু তারপরও সামহাউ পাস করে ঢুকে পড়ছে, তাই না? কোনো একটা জায়গায় বর্ডার ভেঙে যেতে পারে, এখানে বর্ডার ভেঙে যেতে পারে। আবার অনেক সময় মেয়েদের দেখা যায় জনিতে তোমার ল্যাকটিক অ্যাসিড কাজ করতেছে না, খরিত হচ্ছে না, মানে কোনোভাবে সামহাউ একটা ব্যাকটেরিয়া আমার দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে চলে আসছে। প্রথম প্রতিরক্ষা স্তরে কিন্তু চিন্তা না ঢুকতে, প্রথম প্রতিরক্ষা স্তরের কাছে ঢুকতে দিব না, বা ঢুকতে ধরলে তাকে মেরে ফেলবো।
এবং এটা কিন্তু আলাদা করতে পারে না যে ও মায়ানমার থেকে আসছে নাকি ভারত থেকে আসছে, এটা বোঝার মতো ক্ষমতা কিন্তু প্রথম প্রতিরক্ষা স্তরের নেই। ও জাস্ট কি বাইরে থেকে কেউ আসতে ধরলে আমি তাকে মেরে ফেলবো, বাইরে থেকে কেউ আসতে ধরলে তাকে আমি বাধা দিব। এটাকে বলা হয় নন স্পেসিফিক। নন স্পেসিফিক ব্যাপারটা কিন্তু এমন না যে মায়ানমারের জন্য আলাদা বিজিবি আছে, ইন্ডিয়ার জন্য আলাদা বিজিবি আছে, এমন না কিন্তু। মানে যেই আসুক, আমি কিচ্ছু বুঝি না সে মায়ানমার নাকি পাকিস্তান না ভারত না চীন, আমি তাকে ঢুকতে দিব না, বেশি ঢুকাঢুকির চেষ্টা করলে মেরে ফেলবো। এই হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তরের কাজ, নন স্পেসিফিক। তারপর আস্তে আস্তে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কিন্তু নন স্পেসিফিক। তার মানে এও কিন্তু জীবাণুকে চিনে না, অর্থাৎ এর যে কলা কৌশলগুলো আছে সেটা মায়ানমারের বিরুদ্ধে যেভাবে কাজ করে, আবার ইন্ডিয়ার বিরুদ্ধে ঠিক একইভাবে কাজ করে। ঠিক আছে, একই কলা কৌশল কিন্তু। তো দেখো, মনে করো একটা জীবাণু আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর ক্রস করে সামহাউ দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে চলে এসেছে, সামহাউ দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে চলে এসেছে। এখন তোমাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন হচ্ছে, যখনই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে চলে আসবে তখন কিন্তু জীবাণুকে ধ্বংস করা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকার কাজ, ডাব্লিউবিসির কাজ। এখন তোমাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের বডিতে তো অনেক রকম ডাব্লিউবিসি আছে, 5 রকম ডাব্লিউবিসির নাম শুনছি না আমরা? আচ্ছা, কি কি? মনোসাইট, লিম্ফোসাইট, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। এখন তোমাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 5 প্রকার ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা আছে, এর মধ্যে প্রথম কোনটা জীবাণুকে ধ্বংস করতে বের হয়ে আসে? সবাই কিন্তু একসাথে আসে না, বা এমনও হয় না একবার একজন আসে ধ্বংস করতে। একটা স্পেসিফিক শ্বেত রক্তকণিকা আছে যার কাজ হচ্ছে জীবাণুকে মানে ইয়া করা আর কি, প্রথম দেখা করা জীবাণুর সাথে। জীবাণু ঢুকলেই সে ওটাকে অ্যাক্টিভেট করতে চলে, মানে মারার জন্য চলে আসে। তোমরা কি কেউ বলতে পারো বা গেস করতে পারো সেই কোষটার নাম কি? সেই কোষটার নাম কি কেউ গেস করতে পারতেছো? বলো দেখি সেই কোষটার নাম কি? সেই কোষটার নাম হচ্ছে নিউট্রোফিল। সেই সেলটার নাম হচ্ছে কি ভাইয়া? নিউট্রোফিল। এটা কালারটা কালো করে দেই, তাইলেই ভালো হবে। এটা কালারটা কালো। এই হচ্ছে জীবাণু, ঠিক আছে? এই হচ্ছে জীবাণু। এবার জীবাণুকে মারতে প্রথম যেই সেলটা বের হয়ে আসবে, দেখো আমাদের রক্তকণিকা ডাব্লিউবিসি কিন্তু কোথায় আছে? রক্তের মধ্যে আছে। এখন রক্তের ভিতর বসে কি সেই জীবাণুকে ভাঙতে পারবে? গুলি আছে তার কাছে, গুলি আছে? গুলি নাই তো। তো তাকে নিজেই আসতে হবে জীবাণুকে ধরে হাড্ডি গুড্ডি ভাঙার জন্য। সেটা কিন্তু গুলি করতে পারতেছে না। তাহলে যেই রক্তকণিকাটা এই জায়গায় আছে, মনে করো এই জায়গায় একটা রক্তকণিকা আছে, সেই রক্তকণিকা কিন্তু প্রথমে এখান থেকে বের হয়ে রক্তের বাইরে আসতে হবে, অর্থাৎ কোষের ভিতরে আসতে হবে। তো এই রক্তকণিকা হচ্ছে নিউট্রোফিল। প্রথম যে রক্ত থেকে বের হয়ে আসে জীবাণুকে ধ্বংস করার জন্য সে হচ্ছে নিউট্রোফিল। এখন দেখো নিউট্রোফিলের সংকেত হচ্ছে এইটা। তুমি যদি একটা গোল্লা দিয়ে গোল্লার ভিতরে এরকম একটা চিহ্ন রেখে দিতে পারো, 3টা খণ্ড, তার মানে হচ্ছে কি 3 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস। 3 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস দেখলেই বুঝবা ভাইয়া সেটা হচ্ছে নিউট্রোফিল। এটার নাম হচ্ছে কি? নিউট্রোফিল। তাই দেখো এটার নাম হচ্ছে নিউট্রোফিল। এবার দেহের মধ্যে জীবাণু ঢুকছে, নিউট্রোফিল কি চুপচাপ বসে থাকবে? নিউট্রোফিল কি চুপচাপ বসে থাকবে? থাকবে না। নিউট্রোফিল রক্ত থেকে বের হয়ে আসবে, রক্ত থেকে বের হয়ে আসবে জীবাণুকে মারার জন্য। যখনই নিউট্রোফিল রক্ত থেকে বের হয়ে আসে, রক্ত থেকে বের হয়ে কলায় চলে আসে, এই নিউট্রোফিলটা মনে করো কলায় চলে আসে, তখন কিন্তু নিউট্রোফিলের নামটা চেঞ্জ হয়ে যায়। তখন নিউট্রোফিলের নাম হয়ে যায় মাইক্রোফেজ। নাম হয়ে যায় কি ভাইয়া? মাইক্রোফেজ। বোঝার চেষ্টা করো, নিউট্রোফিল ছিল রক্তের ভিতরে নাম নিউট্রোফিল, রক্তের বাইরে আসলে নাম হয়ে যাবে কি? মাইক্রোফেজ। এখন এই মাইক্রোফেজ কি করবে? জীবাণুকে খেয়ে ফেলবে, জীবাণুকে খেয়ে ফেলবে, আসলে একেবারে খেয়ে ফেলবে। তো জীবাণুকে খেয়ে আমরা কি বিভিন্ন রকম খাবার খেয়ে বেঁচে থাকি, তবে নিউট্রোফিল জীবাণু খেয়ে মারা যায়। ওর খাদ্য হচ্ছে জীবাণু, এবং জীবাণু খাওয়ার পর সে মারা যায়। নিউট্রোফিল দেখা যায় কয়েকটা জীবাণু খেলে সে মারা গেছে, তবে মাঝখান দিয়ে আমাদের বডিকে প্রোটেক্ট করছে। তো এই যে আমাদের রক্তকণিকা জীবাণুকে খেয়ে ফেলবে, এই প্রসেসটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। ফ্যাগো মানে হচ্ছে খাওয়া, সাইটোসিস মানে বুঝতেছো কোষ দ্বারা খাওয়া আর কি, বা কোষ খেয়ে ফেলার প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। তো দেখো নিউট্রোফিল যখন রক্তের বাইরে চলে আসে তার নাম হয়ে যায় মাইক্রোফেজ। মাইক্রোফেজই প্রথম ফ্যাগোসাইটোসিস শুরু করে, অর্থাৎ জীবাণুকে খেয়ে ফেলে, জীবাণুকে খেয়ে ফেলে। ওকে, তাহলে ফ্যাগোসাইটোসিস হচ্ছে মাইক্রোফেজের কাজ। এখন মাইক্রোফেজ এসে খাইলো, নাম দেখো, নাম হচ্ছে কি? মাইক্রোফেজ। তো যেহেতু মাইক্রোফেজ নামে কেউ আছে, অতএব অবশ্যই ম্যাক্রোফেজ বলতেও কিছু একটা থাকার কথা, তাই না? তো দেখো
নিউট্রোফিল আসার পর, নিউট্রোফিল এটাকে খাওয়ার পর দ্বিতীয় যেই কোষটা আসে জীবাণুকে খাওয়ার জন্য, সেই কোষটা হচ্ছে, দেখো এই কোষটা হচ্ছে তোমার মনোসাইট। মনোসাইটটা তোমরা এইভাবে আঁকবা, একটা কোষ এঁকে ভিতরে কিডনি এঁকে দিবা, কিডনির মতো, সিমের বিচির মতো এরকম। সিমের বিচি কিন্তু আসলে এরকম, তোমরা দেখছো তো সিমের বিচি। সিমের বিচি এঁকে দিবা, বা কিডনি বৃক্কর মতো এঁকে দিবা। এরকম একটা কিছু এঁকে দিলেই বুঝতে হবে এটা হচ্ছে মনোসাইট। এটার নাম হচ্ছে কি ভাইয়া? মনোসাইট। তো দেখো প্রথমে নিউট্রোফিল এসে খেয়ে ফেলছে, নিউট্রোফিল খাওয়ার পর মনোসাইট আবার আসবে, কারণ জীবাণু আসলে একটা ঢুকে না। তুমি মনে করছো করোনা ভাইরাসের একটা জীবাণু ঢুকছে তোমার বডিতে, একটা জীবাণু ঢুকলে তোমার কিছুই হবে না। একসাথে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন যখন ঢোকে তোমার বডিতে, তখনই তুমি আক্রান্ত হও। দুইটা একটা জীবাণু ঢুকলে কিছুই হয় না। তো আমি এখানে একটা ব্যাকটেরিয়া দেখাইছি, কিন্তু ব্যাকটেরিয়া যখন ঢুকে একসাথে কয়েক কোটি ঢুকে পড়ে, একসাথে কয়েক কোটি ঢুকে পড়ে। তাই দেখো একটা ম্যাক্রোফেজ এসে, মনে করো মাইক্রোফেজ এই জীবাণুটাকে খাইছে, এই জীবাণুর সাথে আরো শত শত জীবাণু ছিল না, তাদেরকে খাবে হবার কে? মনোসাইট। তাই দেখো মনোসাইটও কিন্তু ব্যাকটেরিয়া খাওয়ার জন্য কোষের বাইরে চলে আসে। তো যখনই মনোসাইট ব্যাকটেরিয়াকে খাওয়ার জন্য রক্তের বাইরে চলে আসে, বুঝো, তখন কিন্তু মনোসাইটের নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। আমি তোমাদের বুঝাতে পারছি ব্যাপারটা? মনোসাইট যখন রক্তের বাইরে আসে তার নাম হয়ে যায় ম্যাক্রোফেজ, আর নিউট্রোফিল রক্তের বাইরে আসে তার নাম হয়ে যায় মাইক্রোফেজ। এবার হাজার হাজার জীবাণু বসে আছে, এই দুই ভাই মিলে কি করবে? জীবাণুদেরকে খাবে। মাইক্রোফেজ কিছু জীবাণু খাবে, ম্যাক্রোফেজ কিছু জীবাণু খাবে। এটা কিন্তু দুই ভাইয়ের মতো, ঠিক আছে? একজন আগে আসে, একজন পরে আসে, এবং এই হচ্ছে বড় ভাই, সাইজে বড়। যদি আমি এখানে আঁকার জায়গা পাই নাই, তবে মনে রাখবা ম্যাক্রোফেজ হচ্ছে সাইজে বড়। ওকে, আচ্ছা। এখন এই যে এরা জীবাণুকে খেয়ে ফেললো, এই যে এরা জীবাণুকে খেয়ে ফেললো, জীবাণুকে খাওয়ার পর দেখো জীবাণুর দেহের কিছু উচ্ছিষ্ট অংশ থাকে। জীবাণুর দেহের কিছু উচ্ছিষ্ট অংশ থাকে। আমি এটা, হ্যাঁ, এই জীবাণুর দেহের কিছু উচ্ছিষ্ট অংশ থাকে। তুমি খাওয়ার পর এমন হয় না, খাওয়ার পর খাবারে কিছু পার্টিকেল তো থাকেই, তাই না? কিছু পার্টিকেল তোমার দাঁতে লেগে থাকে, কিছু পার্টিকেল তোমার শ্বাসে লেগে থাকে, কিছু পার্টিকেল আবার প্লেটের মধ্যে থেকে যায়, তুমি ওটা ফেলে দাও। তো খাওয়ার পর কিন্তু কিছু অবশিষ্ট অংশ থাকে। তো ঠিক তেমনি এই যে ম্যাক্রোফেজ বা মাইক্রোফেজ জীবাণুটাকে খেয়ে ফেলবে, খাওয়ার পর দেখা যাবে এই জীবাণুর কিছু উচ্ছিষ্ট অংশ তৈরি হবে, উচ্ছিষ্ট অংশ তৈরি হবে। এবার সেই উচ্ছিষ্ট অংশগুলো দেখো দুই ভাই কিন্তু দুই ভাই প্রসেস করবে। এই যে ম্যাক্রোফেজ আছে ও হচ্ছে একটু বোকা টাইপের, আর নিউট্রোফিল হচ্ছে একটু চালাক টাইপের। তাহলে ব্যাপারটা হয় কি, দেখো নিউট্রোফিল যে খাবারটা খাইছে, খাওয়ার পর খাবারের উচ্ছিষ্ট অংশগুলোকে রক্তের মধ্যে ছেড়ে দেয়। খাবারের যে উচ্ছিষ্ট অংশগুলো আছে, আমি তোমাদের ব্যাপারটা বুঝাই, খাবারের উচ্ছিষ্ট অংশগুলোকে রক্তের মধ্যেই ছেড়ে দেয়। মনে করো খাবারের উচ্ছিষ্ট অংশ একটা হচ্ছে এরকম স্টারের মতো দেখতে, একটা হচ্ছে বক্সের মতো, একটা ত্রিভুজের মতো, এগুলো হচ্ছে খাবারের উচ্ছিষ্ট অংশ। তো নিউট্রোফিল কি করে, যেই খাবারগুলো খাইছে সেগুলোকে রক্তের মধ্যে ছেড়ে দেয়, জীবাণুর দেহের অংশকে রক্তের মধ্যে ছেড়ে দেয়। এখন এই যে জীবাণুর দেহের অংশ, এই অংশগুলোকে আমরা চাইলে বলতে পারি হচ্ছে অ্যান্টিজেন। এগুলাই হচ্ছে আসলে কি অ্যান্টিজেন। অ্যান্টিজেন শুনছো না? জীবাণুকে খাওয়ার পর দেহের যে উচ্ছিষ্ট অংশগুলো সেগুলাই হচ্ছে অ্যান্টিজেন। আমি খুব সিম্পল ভাষায় বললাম, তোমরা মেডিকেলে গেলে আরো ভালো ডেফিনিশন শিখবা, এটা খুব কারেক্ট ডেফিনিশন না, তবে বোঝার জন্য চলে। তো দেখো জীবাণুকে খাওয়ার পর জীবাণুর দেহের যে উচ্ছিষ্ট অংশগুলো আছে সেটাই হচ্ছে অ্যান্টিজেন। তাহলে দেখো নিউট্রোফিল কি করছে, জীবাণুকে খাওয়ার পর জীবাণুদের উচ্ছিষ্ট অংশগুলোকে রক্তের মধ্যে ছড়ায় দিছে, রক্তের মধ্যে ফেলে দিছে। মনোসাইট আবার একটু বোকা টাইপের, তোমাদের বলছিলাম মনোসাইট যে জীবাণুটাকে খাইছে সেই জীবাণুর দেহের উচ্ছিষ্ট অংশ ওর বডির মধ্যে লাগায় রাখছে। একই জীবাণু খাইছে তো ওরা, এই যে স্টার, তারপরে হচ্ছে বর্গ, তারপর ত্রিভুজ, এগুলো হচ্ছে অ্যান্টিজেন। এও দেখো স্টার বর্গ ত্রিভুজ খাইছে, ও খাওয়ার পর রক্তে ছেড়ে দিছে, আর এ নিজের বডির মধ্যে আটকায় রাখছে। মানে তুমি যে খাবারটা খাইছো, বার্গার খাইছো, বার্গারের সস শার্টের মধ্যে পড়ে আছে, মাংস খাইছো, মাংস দাঁতের ফাঁকে আটকে আছে। ওই যে একটা বিজ্ঞাপন দেখছো না, কোলগেটের বিজ্ঞাপন, যে রাত্রে কি দিয়ে খাবার খাইছে, মুখ দেখে বোঝা যাচ্ছে, পালং শাক দিয়ে খাবার খাইছে। কিভাবে? রাতের মধ্যে পালং শাক আটকে আছে, কারণ কি কোলগেট দিয়ে দাঁত ব্রাশ করে নাই। তাহলে এইখানে হচ্ছে তোমার মনোসাইট হচ্ছে অনেকটা সেরকম, বা ম্যাক্রোফেজ হচ্ছে অনেকটা সেরকম। ও কি খাইছে সেটা ওকে দেখলেই বোঝা যায়, ও দাঁতের ফাঁকে আটকে থাকে।
দাঁতের ফাঁকে পালং শাক আটকে আছে, দাঁতের ফাঁকে মাংস আটকে আছে, বুকের মধ্যে, জামার মধ্যে, শার্টের মধ্যে তোমার সস পড়ছে, তো বোঝা যাচ্ছে হয়তো বার্গার খাইছে, তাই না? তো মনোসাইট হচ্ছে এরকম একটু বোকা, বড় ভাই একটু বোকা টাইপের। ও যে খাবারগুলো খায় ওকে দেখলেই বোঝা যায় যে এটা খেয়ে আসছে, ঠিক আছে? তবে নিউট্রিফিল চালাক, নিউট্রিফিল কি খাইছে ওকে দেখে বোঝার উপায় নাই, কারণ খাওয়ার পর খাবারের উচ্ছিষ্ট অংশগুলোকে রক্তের মধ্যে ফেলাই দিছে, যা যা বডি লেগেছিল সব ব্রাশ ট্রাশ করে পরিষ্কার হয়ে গেছে, আর উচ্ছিষ্ট অংশগুলো কোথায় ছড়ায় পড়ছে? রক্তে ছড়ায় পড়ছে। আর মনোসাইট খেয়াল করো, মনোসাইট কিন্তু নিজের বডি, ওকে মনোসাইটকে দেখলে বোঝা যায় তুই তো এখন পালং শাক খেয়ে আসছিস, বোঝা যায় তুই এই ব্যাকটেরিয়া খাইছিস, তুই ওই ব্যাকটেরিয়া খাইছিস, মনোসাইটকে দেখলেই বোঝা যায়। আর নিউট্রিফিলকে দেখে বোঝার উপায় নাই, কারণ নিউট্রিফিল ব্যাকটেরিয়ার দেহের অংশগুলোকে রক্তের মধ্যে ভাসায় দিচ্ছে, এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? এখন এই যে এন্টিজেন গুলো রক্তের মধ্যে ভাসতেছে, এদের কি কোনো কাজ নাই? অবশ্যই কাজ আছে, তো আসো সেখানে আসতেছি। তো দেখো আমরা মনোসাইট এবং মাইক্রোফেজ এবং ম্যাক্রোফেজ অর্থাৎ নিউট্রোফিল এবং মনোসাইট সম্পর্কে শিখছি। আমরা জানি এছাড়াও কোষের মধ্যে আছে হচ্ছে লিম্ফোসাইট, এছাড়াও কোষের মধ্যে কি আছে? লিম্ফোসাইট। এখন লিম্ফোসাইটের প্রকার ভেদ কি কি হাবিজাবি সবকিছু এখন আমরা শিখবো। ছবিগুলো একটু ছোট করতে হবে, জায়গা কম, এই পাশে একটু ছোট ছোট করে আনি। এই হচ্ছে অ্যান্টিজেন। এখন দেখো এই যে নিউট্রোফিল যে অ্যান্টিজেন গুলাকে ছেড়ে দিছে, এই অ্যান্টিজেন গুলো রক্তের মধ্যে ভাসতে ভাসতে কার কাছে পৌঁছাবে জানো? এই অ্যান্টিজেন গুলো রক্তের মধ্যে ভাসতে ভাসতে পৌঁছাবে হচ্ছে বি সেলের কাছে। দেখো ভাইয়ারা, বি সেল কার কাছে পৌঁছাবে? বি সেলের কাছে। ওকে, আর এই যে মনোসাইট আছে, এই মনোসাইটটা আবার কি করবে দেখো, মনোসাইটটা হাঁটতে 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 চলে যাবে টি হেল্পার সেলের কাছে। কার কাছে যাবে? টি হেল্পার সেলের কাছে। টি হেল্পার সেলের কাছে, মানে ব্যাপারটা বুঝো, নিউট্রিফিল যে জীবাণুটা খাইছে সেই জীবাণুটা ভাসতে ভাসতে যাবে বি সেলের কাছে। অর্থাৎ নিউট্রিফিল এবং ম্যাক্রোফেজ কি খাওয়া দাওয়া করছে, এটা হচ্ছে এদের বাপ মায়ের মতো, এটা বাপ, এটা মনে করো মা, ঠিক আছে? তাইলে নিউট্রিফিলের খবরটা মায়ের কাছে যায়, মানে বুঝা নাও আর কি, এর খবরটা বাবার কাছে যায়। তো নিউট্রিফিলকে দেখেই বোঝা যায়, ওর গার্জিয়ান দেখেই বুঝে তুই তো ইয়ে খেয়ে আসছিস, বার্গার খেয়ে আসছিস, তুই তো মাংস খেয়ে আসছিস। তবে নিউট্রিফিলকে দেখে বোঝার উপায় নাই, নিউট্রিফিল কি খাইছে সেটা পরের দিন হয়তো বাসার আশেপাশে খুঁজে পাওয়া যায় সেই জিনিসটাকে। যাই হোক, তো দেখো নিউট্রোফিল যে জীবাণুগুলো খাইছে সেগুলো রক্তের মধ্যে ভাসতে ভাসতে আসে বি সেলের কাছে, আর মনোসাইট যে জীবাণুটা খাইছে সেইটা তোমার মনোসাইট নিজেই এসে হেল্পার টি সেলকে দেখায়। মনোসাইট নিজেই এসে কাকে দেখায়? হেল্পার টি সেলকে দেখায়। আমরা এখানে আরেকটু ভিতরে আনা উচিত, এটা হেল্পার টি সেলটা আরেকটু ভিতরে আঁকি, টি হেল্পার। ওকে, তো দেখো একটা হচ্ছে বি সেল, একটা হচ্ছে টি হেল্পার সেল। এবার এই যে টি হেল্পার সেল আছে, এই টি হেল্পার সেলকে যখনই মনোসাইট এনে জীবাণুটা দেখায়, এই দেখ এইরকম জীবাণু আমি খাইছি, তখনই টি হেল্পার সেল বিভাজিত হতে শুরু করে, তখনই টি হেল্পার সেল বিভাজিত হতে শুরু করে। তো টি হেল্পার সেল যদি বিভাজিত হয়, বিভাজিত হয়ে এটা দুইটা টি সেলে পরিণত হয়, একটা হচ্ছে টি হেল্পার সেল 2, আরেকটা হচ্ছে টি হেল্পার সেল 1। কয় রকম ভাইয়া? দুই রকম, একটা হচ্ছে টি হেল্পার সেল 2 আর একটা হচ্ছে টি হেল্পার সেল 1। দেখো যখনই মনোসাইট এনে টি হেল্পার সেলকে জীবাণুটা দেখায় যে দেখ আমি এই জীবাণু খাইছি, তখনই টি হেল্পার সেল বিভাজিত হতে শুরু করে। তো টি হেল্পার সেল যখন বিভাজিত হয় তখন দুই ধরনের হেল্পার সেল আছে, একটা হচ্ছে টি হেল্পার সেল 2 আর একটা হচ্ছে টি হেল্পার সেল 1। ঠিক আছে ভাইরা, বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, এখন এই টি হেল্পার সেলকে কিন্তু বলা হয় আমাদের ইমিউন সিস্টেমের মেইন সুইচ। টি হেল্পার সেলকে বলা হয় ইমিউন সিস্টেমের, টি হেল্পার সেল হচ্ছে মেইন সুইচ। কেন ভাইয়া টি হেল্পার সেল কেন মেইন সুইচ? কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত টি হেল্পার সেল অ্যাক্টিভ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের ইমিউন সিস্টেম রেসপন্স করবে না। অর্থাৎ ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তোমার দেহে মনে করো কয়েক লক্ষ ব্যাকটেরিয়া ঢুকছে, এখন সবগুলো ব্যাকটেরিয়া কিন্তু মারতে হবে। তো আমাদের এই যে মনোফাইজ বা নিউট্রোফিল যেগুলো এখানে আছে, এরা কয়েক হাজার ব্যাকটেরিয়া খাইতে পারে, কারণ বললাম তো খাবার ব্যাকটেরিয়া খাওয়ার পর মারা যায়, তো ওদের ক্ষমতা হচ্ছে কি সীমাবদ্ধ। তুমি যদি একটা ম্যাসিভ অ্যাটাক চাও জীবাণুর বিরুদ্ধে, ম্যাসিভ অ্যাটাক চাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই টি হেল্পার সেলকে জাগায় তুলতে হবে। টি হেল্পার সেল সবাইকে কমান্ড দিয়ে দিয়ে তোমার কি করবে? সজ্জিত করবে যে না জীবাণু ঢুকছে, তাড়াতাড়ি অ্যাটাক করতে হবে আমাকে। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, টি হেল্পার সেল যদি কোনো কারণে অ্যাক্টিভ না হয়, এই ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল তোমাকে বেশিক্ষণ প্রোটেক্ট করতে পারবে না। টি হেল্পার সেল অ্যাক্টিভ না হলে জীবাণু রক্তের মধ্যে ঢুকে পড়বে, ঢুকলে তো হইলেই কাজ শেষ। ব্যাকটেরিয়া রক্তের মধ্যে আছে কিন্তু খুব খারাপ ব্যাপার, ঠিক আছে? রক্তে ঢুকলে কিন্তু সেপসিস হয়ে যায়, মানে শকে চলে যায়। যাই হোক,
তাহলে বুঝো টি হেল্পার সেল যদি অ্যাক্টিভ না হয় তোমার ইমিউন সিস্টেম কিন্তু অন হচ্ছে না। এরা কিছু হালকা কাজ করে, এটা আমাদের তেমন কোনো, এরা জাস্ট কি করে জীবাণুটাকে এনে পরিচয় করায় দেয় ভিতরের সিস্টেমের সাথে, এটুকু এদের কাজ। কিছু মেরে ধরে নিয়ে এসেই দেখেন কে আসছে দেশে, আপনারা এখন কাজ করেন। তো টি হেল্পার সেল হচ্ছে অনেকটা আমাদের সেনাবাহিনীর প্রধানের মতো, সেনাপতির মতো, ঠিক আছে? তো সেনাপতি কি করবে? সেনাপতি কিন্তু সবাইকে অ্যাক্টিভ করবে, পুরো অর্ডার দিয়ে দিবে যে না, যে যেখানে আসিস, যেই কোষ আমাদের জীবাণু ঢুকছে সেই জীবাণুকে ধ্বংস করতে কাজ শুরু করে দেয়, ঠিক আছে? তাহলে টি হেল্পার সেলকে যে অ্যাক্টিভ করতেছে কে? মনোসাইট। মনোসাইট যখন টি হেল্পার সেলকে অ্যাক্টিভ করতেছে, এইখান থেকে হচ্ছে আমাদের আসল ফাংশনগুলো শুরু। এতক্ষণ পর্যন্ত জাস্ট পরিচয় ঘটছে আমাদের জীবাণুর সাথে, হ্যাঁ দুই একটা জীবাণুকে হয়তো আমরা মেরেও ফেলতে পারছি পরিচয় পর্বে, ঠিক আছে? তবে আসল কাজ শুরু হবে এই পয়েন্ট থেকে, যখন টি হেল্পার সেল অ্যাক্টিভ হবে। টি হেল্পার সেল অ্যাক্টিভ হলে পরবর্তী কাজটাই হচ্ছে ইমিউন সিস্টেমের আসল কাজ, তবে খুব একটা জটিল না, সহজ কিন্তু আমরা দেখাই দিব। তো কখনো কখনো কি হয়, টি হেল্পার সেল কাজ করে না, টি হেল্পার সেল চুপচাপ বসে থাকে কাজ না করে। এটা হয় কখন? এইচআইভি তে। এইচআইভি যখন কারো হয়, এইচআইভি যে ভাইরাসটা আছে, এইচআইভির ভাইরাসটা এসে টি হেল্পার সেলের সাথে যুক্ত হয়। তো এইচআইভির ভাইরাসটা টি হেল্পার সেলের সাথে যুক্ত হলে টি হেল্পার সেল নিজের মতো কাজ করতে পারে না, তখন তোমার ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয় না। তো যে জীবাণু ঢুকে সেগুলোকে আমরা হালকা মারধর করি, তবে তারা আমাদের ক্ষতি বেশি করে ফেলে। আরো তাদের কয়েকটাকে হয়তো আমরা মারতে পারি, তবে তারা আমাদের দেহের ক্ষতি করে ফেলে। এই কারণে দেখা যায় এইচআইভি যাদের আছে তারা খুব সহজেই বিভিন্ন রোগে, যক্ষার জীবাণু তো আকাশে বাতাসে ঘুরতেছে। বলা হয়ে থাকে পৃথিবীর 3/1 মানুষ যক্ষা আক্রান্ত, তবে বোঝা যায় না 3/1 মানুষের দেহে যক্ষার জীবাণু আছে। তো দেখো টি হেল্পার সেল এইচআইভি রোগীদের ক্ষেত্রে টি হেল্পার সেল ইনঅ্যাক্টিভেটেড, মানে কাজ করবে না। ওকে আইসা মনোসাইট বলে এই বেটা শুরু কর, জীবনে ঢুকছে, ও তো বসে আছে এইচআইভির সাথে, সে ব্যস্ত। তো যদি টি হেল্পার সেল এইচআইভির সাথে ব্যস্ত থাকে, সেক্ষেত্রে জীবাণু আমাদের দেহের ম্যাসিভ ক্ষতি করে ফেলে। আচ্ছা, তো মনে করো কারো এইচআইভি নাই, সুস্থ সবল একটা মানুষ, তখন যদি মনোসাইট এসে তার টি হেল্পার সেলকে স্টিমুলেট করে, এই দেখেন জীবাণু ঢুকছে, সাথে সাথে টি হেল্পার সেল বিভাজিত হয়ে টি হেল্পার 2 এবং টি হেল্পার 1 এ পরিণত হয়। টি হেল্পার 2 এবং টি হেল্পার 1 এ পরিণত হয়। এখন দেখো ব্যাপারগুলো কি ঘটে। এখন ব্যাপারগুলো হচ্ছে টি হেল্পার 2 সেল যখন তৈরি হয়, সহজ কিন্তু দেখো, টি হেল্পার 2 ইংরেজি বর্ণমালার সেকেন্ড বর্ণ হচ্ছে কত? 2, তাহলে বি। তাহলে দেখো 2 করবে কি? 2 গিয়ে বি কে অ্যাক্টিভ করবে, বি সেলকে অ্যাক্টিভ করবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বি সেলকে জীবাণু যে আসছে সেই খবরটা কিন্তু বি সেল নিজে নিজেই পাইছে। কিভাবে পাইছে? ওই যে নিউট্রোফিল খাওয়ার পর যে অ্যান্টিজেন গুলোকে রক্তে ছেড়ে দিছিল, ওগুলা ভাসতে ভাসতে বি সেলের কাছে গেছে। তার মানে বি সেল কিন্তু খবর পাইছে যে রক্তের মধ্যে জীবাণু ঢুকছে, এই খবরটা কিন্তু সে পাইছে, এই খবরটা কিন্তু সে পাইছে। এখন খবর পেলে তো হবে না, তাকে এটা শিওর হইতে হবে, নিশ্চিত হতে হবে যে না হ্যাঁ আসলে জীবাণু ঢুকছে। কারণ দেখো তাকে তো কোনো মতে সে তো শিওর না, তাকে শিওর করবে টি হেল্পার 2 সেল। টি হেল্পার সেল বি সেলকে বলবে হ্যাঁ আসলেই জীবাণু রক্তের মধ্যে ঢুকছে। তাই দেখো বি সেল এদিক থেকে ইনফো পাইতেছে, এদিক থেকে ইনফো পাইতেছে, অর্থাৎ টি হেল্পার 2 বলতেছে হ্যাঁ জীবাণু ঢুকছে, আবার এদিকে সে নিজেও খবর পাওয়া গেছে নিউট্রোফিলের মাধ্যমে যে জীবাণু ঢুকছে। তো যখন বি সেল এরকম শিওর হয়ে যায় যে জীবাণু ঢুকছে, তখন বি সেল অ্যাক্টিভ হয়, তখন বি সেল হয়ে যায় অ্যাক্টিভ, এবং বি সেলের অ্যাক্টিভ অবস্থাকে বলা হয় প্লাজমা সেল। কি বলা হয়? প্লাজমা সেল। তাই দেখো বি সেলকে অ্যাক্টিভ করলো কে? তাহলে ভাইয়া পজিটিভ দিয়ে অ্যাক্টিভ করা বুঝাইলাম। বি সেলকে অ্যাক্টিভ করলো টি হেল্পার 2, বি সেলকে অ্যাক্টিভ করলো কে? টি হেল্পার 2। ওকে ভাইয়া, বুঝতে পারছো সবাই? বি সেলকে অ্যাক্টিভ করলো কে? টি হেল্পার 2। আচ্ছা, এখন এই যে প্লাজমা সেল ভাইয়া, বি সেলের পরিবর্তিত রূপ, এই প্লাজমা সেলের কাজ কি? প্লাজমা সেলের কাজ হচ্ছে প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করে। প্লাজমা সেল তৈরি করে হচ্ছে অ্যান্টিবডি, এরকম ওয়াই আকৃতির অ্যান্টিবডি প্লাজমা সেল থেকে তৈরি হয়। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বি সেল জীবাণুর বিরুদ্ধে কি করতে পারে? বি সেল জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে পারে, অ্যান্টিবডি তৈরি করতে পারে। এখন এই যে বি সেল অ্যান্টিবডি তৈরি করছে, বন্দুকের মতো অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি কিন্তু রক্তের বাইরে চলে আসে, রক্ত থেকে দেখো বের হয়ে চলে আসে ওই জীবাণুর কাছে। কারণ এর মতোই দেখতে আরো শত শত কোটি কোটি জীবাণু তোমার দেহের মধ্যে ভাসতেছে। তাহলে কি হবে বলতো? এই যে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডিতে রক্ত থেকে বের হয়ে আসবে, জীবাণুর কাছে আসবে। তো অ্যান্টিবডি আসলে জীবাণুকে কি করে? অ্যান্টিবডি জীবাণুকে কি করে? অ্যান্টিবডি জীবাণুকে চারদিক থেকে ঘিরে ধরে, এটাই হচ্ছে অ্যান্টিবডির কাজ। কিন্তু আমরা ভ্যাকসিন নিচ্ছি না, ভ্যাকসিনে অ্যান্টিবডি থাকে না। অ্যান্টিবডি কি করে? অ্যান্টিবডি জাস্ট জীবাণুকে চারদিক থেকে ঘিরে ধরে ভাইয়া, আর কিচ্ছু না। চারদিক থেকে জীবাণুকে ঘিরে ধরছে। তাহলে মনে করো তোমার বডির মধ্যে এরকম কোনো পাগল, তোমার দেশের মধ্যে বা তোমার গ্রামে এরকম কোনো পাগল ঢুকছে,
বা কোনো একটা ক্ষতিকর কিছু একটা ঢুকছে, তোমরা কি করবে? অবশ্যই তাকে কিন্তু বেঁধে ফেলবা তোমরা। যে আগে তো কি হয় দেখো না বিভিন্ন নাটক সিনেমায়, যে চোর ডাকাত গ্রামের মধ্যে ঢুকছে, চোরটাকে প্রথমে ধরে বেঁধে ফেলছে একটা গাছের সাথে, যাতে সে অ্যাটলিস্ট মুভমেন্ট না করতে পারে। তাকে পিটাবো নাকি মারবো না কি বিচার করবো সেটা তো পরে আসতেছে, আগে তাকে বেঁধে ফেললে ভাই, যাতে সে কোনো ক্ষতি করতে না পারে। একইভাবে আমাদের বডি কাজ করে, দেখো একইভাবে আমাদের বডি কাজ করে। প্রথমে তো 2-4টা মাইটডাং দেয়, এখন মেসিভ অ্যাটাকের শুরুতেই যে ব্যাপারটা হয়, বি সেল থেকে প্লাজমা খলিত হয়। প্লাজমা এসে যে কাজটা করে, জীবাণুকে চারদিকে ঘিরে ফেলে, যে অ্যাটলিস্ট তোকে আমি আটকাইছি যাতে কোনো ক্ষতি করতে না পারিস, তোর বিচার তো পরে হবে, তোর বিচার করার জন্য তো এরা বসে আছে, আমি তোকে জাস্ট আটকায় রাখবো, আটকায় রাখলেই সে কিন্তু আর কোনো ক্ষতি করতে পারতেছে না। এই হচ্ছে অ্যান্টিবডির কাজ। অ্যান্টিবডি দেখো তাকে, অ্যান্টিবডি কিন্তু তাকে মারে না, অ্যান্টিবডি কিন্তু ভালো, অ্যান্টিবডি আমাদের দেহটাকে প্রোটেক্ট করে। কিভাবে? জীবাণুকে গিয়ে জাস্ট চারদিক থেকে বেঁধে ফেলে, জীবাণুকে চারদিকে বেঁধে ফেলে এখন তোমার আর কোনো ক্ষতি করতে পারবে? চারদিকে আমি তো এইভাবে দেখাইছি, মানে সব দিক থেকে কি হয়, জীবাণুটাকে একেবারে বেঁধে ফেলে, আটক করে ফেলে, যার ফলে সে কিন্তু তোমার বডির আর কোনো ক্ষতি করতে পারতেছে না। তাহলে এটা হচ্ছে কার ভূমিকা? অ্যান্টিবডির ভূমিকা। অ্যান্টিবডি খলিত হয় কোথা থেকে? প্লাজমা সেল থেকে। প্লাজমা সেল হচ্ছে আসলে বি সেলেরই একটা রূপান্তরিত অবস্থা। কখন? যখন টি হেল্পার 2 ওকে অ্যাক্টিভেট করে, তখন এই ঘটনা ঘটতে শুরু করে। আচ্ছা, এবার দেখো একটা ব্যাপার, আমি উপরের দিকে বুঝলাম, এবার টি হেল্পার 1 এ আসো। টি হেল্পার 1 এ যদি আমরা আসি, তাহলে দেখো আমাদের বডিতে আরেকটা সেল আছে, সেই সেলটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেল। তো দেখো সাইটোটক্সিক, আমি নামগুলো একটু এখানে আরেকটা পৃষ্ঠায় দেখাই। সাইটোটক্সিক, তাই না? সাইটোটক্সিক, তো আমরা জানি টক্সিক শব্দের অর্থ হচ্ছে কি? বিষ, আর সাইটো শব্দের অর্থ হচ্ছে কি? কোষ। তার মানে এই যে সাইটোটক্সিক সেল আছে, এই সেলটা কোষের জন্য বিষের মতো কাজ করে, তাই না? টক্সিক মানে হচ্ছে বিষ, আর সাইটো মানে হচ্ছে কোষ। তাইলে এই যে সাইটোটক্সিক কোষটা আছে, সাইটোটক্সিক টি সেল, এই কোষের জন্য বিষের মতো কাজ করে। তাই দেখো ব্যাপারটা কি হয়, সাইটোটক্সিক টি সেল যে কাজটা করে, দেখো আমাদের দেহে যে জীবাণুগুলো ঢুকছে, মনে করো আমাদের দেশে ভারত বা মায়ানমার থেকে কিছু গুপ্তচর ঢুকছে, এখন তুমি খেয়াল করবা যে গুপ্তচর ঢুকার পর আমাদের বডিরই, আমাদের দেশেরই কোনো কোনো ঘরে তারা আশ্রয় নিছে। মানে ব্যাপারটা বুঝো, কিছু কিছু জীবাণু দেখো আমাদের বডির মধ্যে, এখানে মনে করো জীবাণু আশ্রয় নিছে, এখানে একটা জীবাণু আশ্রয় নিছে, কালো কালি দিয়ে জীবাণু বোঝাচ্ছি, হ্যাঁ জীবাণু আশ্রয় নিছে। এখন দেখো ভাইরা বোঝার চেষ্টা করো, আমাদের দেহে কিছু জীবাণু ঢুকছিল, ব্যাকটেরিয়া ঢুকছিল, আমাদের বডিরই কিছু কোষ সেই ব্যাকটেরিয়াগুলোকে থাকতে দিছে। এই কোষগুলো আমাদের বডির, কিন্তু সেই আমাদের বডির হওয়া সত্ত্বেও আমাদের বডির শত্রুকে থাকতে দিছে। কাজটা কি সে ভালো করছে? করে নাই কিন্তু। সামহাউ তার দেহের ভিতরে ব্যাকটেরিয়া ঢুকে পড়ছে। ভাইরাসের কথা কিন্তু আমি বলতেছি না, মনে রাখবে এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভাইরাসের সিস্টেমটা একটু অন্যরকম, বা আসলে অনেক অন্যরকম। তো দেখো কিছু ব্যাকটেরিয়া কোষে অবস্থান করতেছিল, কিছু আবার আমাদের দেখো এইখানে ফ্লুইডের মধ্যে অবস্থান করতেছিল, কিছু আবার একেবারে আমাদের কোষের মধ্যে ঢুকে পড়ছে। এখন যেই সব কোষ আমাদের সাথে বেইমানি করছে, তুই থাকিস আমার বডি আর তুই জায়গা দিস ব্যাকটেরিয়াকে, তো তোকে আমি বাঁচায় রাখবো নাকি? তোকে আমি কি করবো? তোকে আমি মেরে ফেলবো। তাই দেখো এই যে কোষগুলোকে মেরে ফেলতে হবে, মেরে ফেলার জন্য কি দরকার ভাইয়া? বিষ দরকার। এই বিষটা আসবে কোথা থেকে? সাইটোটক্সিক সেল থেকে। সাইটোটক্সিক সেল কোষের বিষ সরবরাহ করে, কোষকে মেরে ফেলার বিষ সরবরাহ করে। এখন আমাদের বডিতে এরকম অনেক সাইটোটক্সিক টি সেল আছে, এখন এদেরকে তো অ্যাক্টিভ করতে হবে। এরা যদি সারাদিন এভাবে করতে থাকে তাদের সমস্যা। তাহলে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভ করতে হবে, যে ভাই দেহের মধ্যে জীবাণু ঢুকেছে, তুই এবং কি হয়েছে, কিছু কিছু কোষ সেই জীবাণুকে থাকতে দিচ্ছে, পাকিস্তান থেকে রাজাকার আসছে, আইসা আমাদের দেশেরই কারো কারো ঘরের মধ্যে অবস্থান করতেছে, তাহলে সেই সব ঘরকে তুই একেবারে গিয়ে ঘরের মধ্যে যা যা আছে সব শেষ করে দে, ঘরকে জ্বালায় পোড়ায় দে। তাই দেখো টি হেল্পার 2 সেল অ্যাক্টিভ করছিল কাকে? টি হেল্পার 2 সেল অ্যাক্টিভ করছিল বি সেলকে, আর টি হেল্পার 1 অ্যাক্টিভ করবে সাইটোটক্সিক টি কে। কাকে অ্যাক্টিভ করবে? সাইটোটক্সিক টি সেলকে। তো যখনই টি হেল্পার 1 সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভ করবে, এই সাইটোটক্সিক টি সেল এসে কি করবে ভাইয়া? এই যে যেসব কোষ জীবাণুকে আশ্রয় দিছে, যেসব কোষ জীবাণুকে আশ্রয় দিছে, সেই সব কোষকে মেরে ফেলবে। এমন করে এই কোষটাকে সে মেরে ফেললো। ব্যাপারটা বুঝতে পারছো? ব্যাপারটা বুঝো, জীবাণুকে সরাসরি মারতেছে কে? বি সেল। মারতেছে না, আটকায় ফেলতেছে। বি সেল এসে প্লাজমা হয়ে যাচ্ছে, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি এসে জীবাণুকে চারপাশ থেকে বেঁধে ফেলছে। আর এইখানে সাইটোটক্সিক টি সেল কি করছে? যেই কোষটা আমাদের বডির, যেই কোষটা জীবাণুকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, সেই কোষটাকেই মেরে ফেলছে। কিভাবে মেরে ফেলছে এটা আমি দেখাবো তোমাদের নেক্সট লেকচারগুলোতে দেখাবো, আজকে বেশি ডিপ যাব না। আগে এই পিকচারটা মাথায় সেট করে ফেলো, তারপর ইমিউনিটি তুমি নিজে বই পড়লেই বুঝতে পারবা।
এই পিকচার তুমি কোথাও পাবা না তো, আমি তো জানি। বইয়ের লাইন রিডিং করে শোনায় কি তোমরা যে কি কেমনে বায়োলজি এত নম্বর পাও আমি বুঝি না আসলে, আমি তো ভুলে যেতাম সব পড়ালেখা। এখন দেখো এই সাইটোটক্সিক টি সেল এসে জীবাণুকে মেরে ফেললো। এখন এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল যে কাজটা করে, কাজটা কি? কাজটা হচ্ছে কোষকে বিষ দেয়, ধর বিষকে মারা যায়। সাইটোটক্সিক টি সেলের মতো একটা সেল আছে যেই সেলটাকে বলা হয় ন্যাচারাল কিলার সেল, যেই সেলটাকে বলা হয় ন্যাচারাল কিলার, ন্যাচারাল কিলার সেল বা সংক্ষেপে বলা হয় এনকে সেল। আমাদের বডিতে সাইটোটক্সিক টি সেলের মতো আরেকটা সেল আছে যে সেলটার নাম হচ্ছে এনকে সেল, এনকে সেল। এখন ভাই এনকে সেল আবার কি করে? এনকে সেল একই কাজ করে। সাইটোটক্সিক টি সেলের কাজ কি? সাইটোটক্সিক টি সেলের কাজ হচ্ছে আমাদের দেহের যেই কোষটা জীবাণুকে আশ্রয় দিছে সেই কোষটাকে এসে মেরে ফেলবে। নাম শুনে বোঝা যাচ্ছে সাইটোটক্সিক মানে সাইটো অর্থাৎ কোষের জন্য বিষের মতো কাজ করে। ন্যাচারাল কিলার, ন্যাচারাল কিলার মানে কি বলো দেখি? কিলার মানে কি? হত্যাকারী। ন্যাচারাল মানে স্বভাবতই হত্যাকারী, মানে জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরই মানুষকে হত্যা করতেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের দেহের ভিতরে অদ্ভুত অদ্ভুত সেল আছে। তো ন্যাচারাল কিলার হচ্ছে ন্যাচারালি কিলার, ওর ন্যাচারটাই হচ্ছে কিল করা, ঠিক আছে? ও ভাড়াটে গুন্ডা, ভাড়াটে খুনি। ভাড়াটে খুনিও না, দেখো ভাড়াটে খুনিও না, এমনি নিজের মনে ভাড়াটে খুনি তো এইটা, যখন টি হেল্পার সেল সাইটোটক্সিক টি সেল হচ্ছে ভাড়াটে খুনির মতো, একে ভাড়া দিছে বা টাকা দিছে, স্টিলমেট করছে, আইসা খুন করে দিয়ে গেছে। আর ন্যাচারাল কিলার সেল জানি না এর মাথার মধ্যে কি ঝামেলা, এ সারাদিন ঘুরে বেড়ায় রক্তের মধ্যে, আর যেসব কোষ জীবাণুকে জায়গা দিচ্ছে সেগুলোকে এসে মেরে ফেলে। একে কোনো অ্যাক্টিভেট টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগে না। এ হচ্ছে দেশপ্রেমিক বা দেহপ্রেমিক, এ হচ্ছে দেহপ্রেমিক। দেহপ্রেমিক এসে কি করে? এও এসে কোষকে মেরে ফেলে, কিন্তু বিনিময়ে একে কোনো রকম উত্তেজনা, কোনো রকম টাকা পয়সা, স্টিমুলাস কিচ্ছু দিতে হয় না। এ আমাদের বডির মধ্যে ঘুরে বেড়ায়, যখনই কোথাও দেখে যে কোনো কোষ জীবাণুকে জায়গা দিছে ওইটাকে এসে কিল করে ফেলে। ওকে কোনো অ্যাক্টিভেট করার দরকার নেই, ওকে কোনো অ্যাক্টিভেট কিন্তু করার ভাইয়া দরকার নাই। কাকে দরকার নাই? ন্যাচারাল কিলার সেলকে অ্যাক্টিভেট করার দরকার নাই। তবে সাইটোটক্সিক টি সেল হচ্ছে ভাড়াটে খুনি, ওকে অ্যাক্টিভেট করতে হবে, অ্যাক্টিভেট করলে এসে জীবাণু মারবে, নাহলে চুপ করে বসে থাকবে। আর ন্যাচারাল কিলার সেল হচ্ছে দেহপ্রেমিক মানে দেশপ্রেমিক, ও কি করবে? ও এসে যেই কোষ জীবাণুকে আশ্রয় দিচ্ছে নিজে নিজে নিজ দায়িত্বে সেটাকে মেরে ফেলবে। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই হচ্ছে এখানকার পিকচার মোটামুটি। এবার দেখো, এই হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম, এই হচ্ছে আমাদের কি ইমিউন সিস্টেম। তাহলে বি সেল আছে, টি হেল্পার, সাইটোটক্সিক টি, ন্যাচারাল কিলার সেল, বুঝছো তো কে কে আছে। এখন ইমিউন সিস্টেমের কাজের মধ্যে কিছু ফাঁকফোকর থাকে। যেমন দেখো, ইমিউন সিস্টেম কিন্তু আমাদের জীবাণুকে মারতে পারতেছে না, জীবাণুকে ও বেঁধে ফেলছে, যেই কোষ জীবাণুকে আশ্রয় দিচ্ছে সেটাকে মেরে ফেলছে, কিন্তু জীবাণুটাকে কিন্তু সে কিছু করতেছে না। ইমিউন সিস্টেম জীবাণুকে কিছু করতেছে সরাসরি? সরাসরি কিন্তু কিচ্ছু করতেছে না, তাই না? দেখো জীবাণুর কিচ্ছু হয় নাই এখনো, জীবাণু কিন্তু জাস্ট কোনো ক্ষতি করতে পারতেছে না। এবার জীবাণুর বিচার হয়, জীবাণুর বিচারের জীবন রায় হয়, জীবাণুকে আমরা মেরে ফেলবো। তোকে বাঁচায় রাখার কোনো মানেই হয় না, গুপ্তচর স্পাইটাসে মারা পড়ে। কিন্তু এরা কিন্তু অনেক সময় দেখা যায় নিজের দেশই মেরে ফেলছে তাদেরকে। এগুলো অনেক সিক্রেট ব্যাপার স্যাপার, এগুলো তো নিউজেও আসে না। গুপ্তচর মাঝে মধ্যে হয়তো ঘটনা ঘটার 20 বছর পর মানুষ টুকটাক জানতে পারে। যাই হোক, তো দেখো এখন এই জীবনীকে আমরা মেরে ফেলবো। তাইলে তোমরা একটা কথা, একটা টার্ম তোমরা শিখছো না ম্যাথমেটিক্সে, সেটা হচ্ছে কি সম্পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। মনে করো এই কোণটা হচ্ছে 150 ডিগ্রি। এবার এই কোণটাকে তুমি যদি সম্পূর্ণ একটা সরলরেখা করতে চাও, তোমাকে আরো 30 ডিগ্রি অ্যাড করতে হবে। তো এই যে 30 ডিগ্রি অ্যাড করলা, এই 30 ডিগ্রিকে বলা হয় ইংরেজিতে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তোমরা দুই রকম কমপ্লিমেন্ট পাবা ইংরেজি পড়তে গিয়ে, একটা হচ্ছে COM PLEMENT, আর একটা পাবা COM PLIMENT। পার্থক্য হচ্ছে ই এবং আইতে। তো এই যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে সম্মান দেখানো আর কি, বেস্ট কমপ্লিমেন্টস। তোমরা চিঠির মধ্যে লিখতে না বেস্ট কমপ্লিমেন্টস। আর উপরে যে কমপ্লিমেন্টটা আছে এটার অর্থ হচ্ছে সম্পূরক। সম্পূরক মানে কি? তোমার মধ্যে যে গ্যাপগুলো আছে আমি সেই গ্যাপগুলো পূরণ করে ফেলবো। ব্যাপারটা বুঝতে পারছো? কমপ্লিমেন্টস আই আছে, আই মানে আই হচ্ছে দাঁড়িয়ে থাকা একটা অক্ষর, স্ট্রেইট। তো আমরা মানুষকে কি স্ট্রেইট ভাবে তো সম্মান দেখাই, তাহলে আই দেখলে বুঝবো সম্মান দেখানোরটা, আর আই না পাইলে বুঝবো সম্পূরকটা, অর্থাৎ ল্যাকিংস। দেখো 30 ডিগ্রি ল্যাকিংস ছিল, সেই ল্যাকিংসটা সম্পূরক কোণ পূরণ করে দিছে। তাহলে দেখো আমাদের ইমিউন সিস্টেমের মধ্যে কিন্তু একটা ল্যাকিংস বাইর হইলো, সেটা হচ্ছে আমরা জীবাণুকে কিন্তু মাইরা ফেলি না, ওকে আটকায় বাইন্ধে ধরে রাখি। তাহলে এই যে ইমিউন সিস্টেমের যে ল্যাকিংসটা আছে, ইমিউন সিস্টেমের ল্যাকিংসটা হচ্ছে আমরা জীবাণুকে মেরে ফেলি না। এখন জীবাণুকে মারার জন্য আবার চলে আসে ইমিউন সিস্টেমের সম্পূরক হিসেবে বা কমপ্লিমেন্ট হিসেবে যে সিস্টেমটা, সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট সিস্টেম। দেখছো নামগুলো কত সুন্দর মিলে গেছে, কমপ্লিমেন্ট সিস্টেম।
বুঝতে পারছো কমপ্লিমেন্ট সিস্টেম আসলে কি? ইমিউন সিস্টেম যেই কাজটা বাকি রাখছিল সেই কাজটাই করবে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। এখন কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে আসলে কি? কমপ্লিমেন্ট সিস্টেম তোমাদের বইয়ে লেখা আছে, এটা এমন একটা সিস্টেম যেটা 20টি প্রোটিন দিয়ে গঠিত, 20টি প্রোটিন দিয়ে গঠিত। তো কমপ্লিমেন্ট সিস্টেম কিভাবে কাজটা করে আমি এই জায়গায় দেখাই তোমাদের। দেখো ব্যাপারটা, এই মনে করো হচ্ছে জীবাণু, কালো কালিতে দেখাচ্ছি, এই মনে করো হচ্ছে জীবাণু। এবার জীবাণুকে চারদিকে ঘিরে ধরছে কে? অ্যান্টিবডি। অ্যান্টিবডি অ্যান্টিবডি জীবাণুকে চারদিকে ঘিরে ধরছে। এখন অ্যান্টিবডির গঠনটা তুমি যদি খেয়াল করো, তুমি দেখবা অ্যান্টিবডিটা অনেকটা এরকম না? এই দেখো এরকম কিন্তু অ্যান্টিবডির গঠনটা, উপরে দুইটা হাত দেখো আর নিচে হচ্ছে পা, এরকমই কিন্তু অ্যান্টিবডি, একেবারে এরকম, খেয়াল করে দেখো। দেখো অ্যান্টিবডির গঠনটা আমি একটু তোমাদের এই জায়গায় এঁকে দেখাই, এরকম না ভাইয়া? দেখো অ্যান্টিবডিতে এরকম মানুষ যদি এভাবে দাঁড়ায় থাকে অনেকটা, এই গঠনটাই হচ্ছে অ্যান্টিবডির গঠন। তাই দেখো অ্যান্টিবডি আমরা বলতে পারি এই দুটো হচ্ছে অ্যান্টিবডির হাত, এইটা হচ্ছে অ্যান্টিবডির কাঁধ, বুঝো নাই? শোল্ডার, ঠিক আছে? এই হচ্ছে অ্যান্টিবডির পা। তো পায়ের মাঝে এখানে কি আছে? অ্যান্টিবডির হাঁটু আছে, তাই না? অ্যান্টিবডির কি আছে? হাঁটু আছে। মানুষের হাঁটু আছে না? অ্যান্টিবডির হাঁটু আছে। এই হাঁটুটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অ্যান্টিবডির পায়ের মাঝখানে যে হাঁটুটা আছে, এই হাঁটুটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এই হাঁটুটা আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করে দেয়। আমাদের যে কমপ্লিমেন্ট সিস্টেম আছে, কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করে হচ্ছে অ্যান্টিবডির হাঁটু। অর্থাৎ দেখো প্রথমে অ্যান্টিবডি কি করছে? অ্যান্টিবডি যখনই জীবাণুকে পাইছে বেঁধে ফেলছে, বেঁধে ফেলার পর হাঁটু দিয়ে কাকে অ্যাক্টিভ করে দিচ্ছে? হাঁটু দিয়ে আমার এই যে কমপ্লিমেন্ট সিস্টেমের 20টা প্রোটিন ছিল, এই 20টা প্রোটিনকে অ্যাক্টিভ করে দিচ্ছে, 20টা প্রোটিনকে অ্যাক্টিভ করে দিচ্ছে। এখন যখনই কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেছে, কার সাহায্যে? অ্যান্টিবডির সাহায্যে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, অ্যান্টিবডি কাকে অ্যাক্টিভ করে? কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করে, বা কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করে কে? অ্যান্টিবডি। আরো কেউ অ্যাক্টিভ করে, তোমাদের ওটা এখন দরকার নেই। তো কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করে মূলত অ্যান্টিবডি। এখন যখনই কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভ হয়, তখন কমপ্লিমেন্ট সিস্টেমে যে প্রোটিনগুলো ছিল, সেই প্রোটিনগুলো একটা একটার সাথে যুক্ত হয়ে বিভিন্ন রকম গঠন সৃষ্টি করে। কোনো গঠন এরকম চাকুর মতো, কোনোটা ছুরির মতো। বুঝতে পারছো ব্যাপারটা? ব্যাপারটা বুঝো। কমপ্লিমেন্ট সিস্টেম যখনই অ্যাক্টিভ হয়, কমপ্লিমেন্ট সিস্টেম বিভিন্ন রকম গঠন সৃষ্টি করে, কোনোটা চাকু, কোনোটা ছুরি, কোনোটা তলোয়ার, কোনোটা হাতুড়ি। বুঝতে পারতেছো তো? একটা মনে করো হাতুড়ি তৈরি হয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে আসলে করে কি? এই জিনিসগুলো আমাদের সেলটাকে মেরে ফেলে, খুঁচায় খুঁচায় মেরে ফেলে। মনে করো কমপ্লিমেন্ট সিস্টেম যেই ছুরিটা তৈরি করছে, সেই ছুরিটা খুঁচাতে থাকবে, সেলকে খুঁচাতে থাকবে, খোঁচাইতে খোঁচাইতে সেলটাকে মেরে ফেলবে, হাতুড়ি দিয়ে পিটায় পিটায় সেলটাকে মেরে ফেলবে। অর্থাৎ দেখো আমাদের জীবাণুকে আটকায় ফেলা কার কাজ? অ্যান্টিবডির কাজ। এই অ্যান্টিবডি আবার পরবর্তীতে হাতু দিয়ে ঘুঁটা মারে, কাকে ঘুঁটা মারে? কমপ্লিমেন্ট সিস্টেমকে হাতু দিয়ে ঘুঁটা মারে। হাতু দিয়ে আমরা ঘুঁটা দিই না মাঝে মধ্যে? আশেপাশের লোকেই এরকম ঘুঁটা দিত। তো কমপ্লিমেন্ট সিস্টেমকে এরকম ঘুঁটা দেয় হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি যখনই কমপ্লিমেন্ট সিস্টেমকে ঘুঁটা দেয়, তখন কমপ্লিমেন্ট সিস্টেম বিভিন্ন রকম গঠন সৃষ্টি করে, চাকু, কাঁচি, ছোরা। এই গঠনগুলা গিয়ে আমার যে ব্যাকটেরিয়াটা আছে, সেই ব্যাকটেরিয়াটাকে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলে, বিভিন্নভাবে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে। ব্যাপারটা বুঝতে পারছি আমরা সবাই? ক্লিয়ার? দেখছো ঘটনাটা কিভাবে ঘটে আসলে? এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমের কাজ। আর এর বাইরে দেখো এই যে এত কিছু আছে, এত সেল মেল, এত কিছু, বি সেল কি করে? অ্যান্টিবডির মাধ্যমে জীবাণুকে আটকায় ফেলে, পরবর্তীতে কমপ্লিমেন্ট সিস্টেম এসে সেই জীবাণুকে মেরে ফেলতেছে। ভালো কথা। সাইটোটক্সিক টি সেল, যেই সেল আমাদের বডি, যেই সেল জীবাণুকে আশ্রয় দিচ্ছে, সেই সেলকে এসে মেরে ফেলে। ভাড়াটে খুনি, কারণ ওকে কিন্তু স্টিমুলেট করতে হয়। আর ন্যাচারাল কিলার সেল ভাড়াটে খুনি না, ওর কাজ খুন করা, খুন করে ও মজা পায়, ওর টাকা পয়সা কিছু দেওয়ার দরকার নাই। ও ঘুরে ঘুরে বেড়ায় বডির মধ্যে আর খুঁজে কোন কোষের ভিতরে জীবাণু ঢুকে আছে, যেটার মধ্যে জীবাণু আছে ওটাকে ও নিজেই মেরে ফেলে। তাই দেখো এই যে কোষগুলো আছে, এদের সবার কাজ কিন্তু হচ্ছে ডিস্ট্রাকটিভ, সবাই জাস্ট ধ্বংস করে ফেলে, সবার কাছে ধ্বংস করে ফেলা। এখন মনে করো এরকম ধ্বংসলীলা যদি চলতেই থাকে, তাহলে সেটা আমাদের বডির জন্য ক্ষতিকর না? মনে করো আমাদের দেশে ইন্ডিয়ার বা মায়ানমার থেকে এরকম আসছে, মায়ানমারের শত্রুরা আসছে, আর আমাদের আর্মি তাদেরকে মেরে ফেলতেছে, যুদ্ধ চলতেইছে, আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, মনে করো খুব একটা ক্ষতি হচ্ছে না আমাদের, বা আমরা জিততেছি প্রতিদিন, তবে যুদ্ধ চলতেছে 5 বছর 10 বছর, তবে যুদ্ধ চলতেছে এবং মায়ানমারই হারতেছে, তবে আমাদের দেশের ভিতর যুদ্ধটা চলতেছে। তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর না? আমরা জিততেছি প্রতিদিন, বলছে আজকে বাংলাদেশ এই জায়গায় জিতছে, কালকে ওই জায়গায় জিতছে, কিন্তু যুদ্ধ কিন্তু আমাদের দেশের মধ্যে চলতেছে। তা আমাদের দেশের মধ্যে যদি যুদ্ধ চলে, তুমি তো নিরাপদে রাস্তাঘাটে চলাচল করতে পারবে না, নিরাপদে লেখাপড়া করতে পারবে না, নিরাপদে কোনো কিছুই করতে পারবে না, তাই না? কত কিছু তোমরা করো, তো কিছু কিন্তু করতে পারবে না।
তাহলে কি করা উচিত? এই যে যুদ্ধ অবস্থা আমাদের বডির মধ্যে, এটাকে কিন্তু শান্ত করা উচিত। তো তাহলে যুদ্ধ করার জন্য অনেকগুলো সেল আছে, আবার এই যুদ্ধ অবস্থাকে শান্ত করার জন্য একটা স্পেশাল সেল আছে, এটাকে বলা হয় রেগুলেটরি টি সেল। রেগুলেটরি টি সেল। এই রেগুলেটরি টি সেল কি করে? এর কাজ এই যে টি হেল্পার বলো, বি সেল যাই আছে সবাইকে শান্ত করে, ভাই হইছে হইছে, একটু থামায় থামায় থামায়, ভাই হইছে থাম, যুদ্ধ আমাদের দেশের ক্ষতি হইতেছে, তোরা একটু দেখে শুনে মার, হ্যাঁ মারতে মারতে আবার সুস্থ কোষগুলোকে মারা শুরু করে দেশটা। এই যে বিভিন্ন রকম বাধা দেওয়া, ওদেরকে রেগুলেশন করা, সেটাকে বলা হয় রেগুলেটরি টি সেল। এটাকে অনেক সময় সাপ্রেসর টি সেলও বলা হয়, কারণ সবাইকে সাপ্রেস করে, বাধা দেয়, সাপ্রেস করে ভাই আস্তে আস্তে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ইমিউন সিস্টেমের কাজ। তাহলে আমি একটু রিক্যাপ করার আগে তোমাদের একটা টি সেলের নিউট্রোফিল, এই দেখো এইখানে যতগুলো কোষ আছে, এই যে এইখানে যতগুলো কোষ আছে, এগুলো হচ্ছে সব লিম্ফোসাইট। এখন লিম্ফোসাইটের ক্লাসিফিকেশনটা একটু লিখে দেই, সেটা হচ্ছে এরকম। দেখো লিম্ফোসাইট, দেখো লিম্ফোসাইট কয় রকম? লিম্ফোসাইট হচ্ছে মূলত ভাইয়া দেখো 3 রকম। একটা হচ্ছে এই যে বি সেল, একটা টি সেল মানে সবগুলো টি সেল, আরেকটা হচ্ছে এনকে সেল। বি সেল, টি সেল, এনকে সেল। তাহলে দেখো লিম্ফোসাইট 3 রকম, একটা হচ্ছে বি সেল, একটা হচ্ছে টি সেল, একটা হচ্ছে এনকে সেল। এই তিনটা হচ্ছে লিম্ফোসাইটের টাইপ, বি, টি, এনকে। ওকে, এই তিনটা হচ্ছে লিম্ফোসাইটের টাইপ। এবার দেখো টি সেল, আবার আমরা শুনলাম যে টি সেল হচ্ছে কয় রকম। দেখো টি সেল হচ্ছে এক নম্বরে, দেখো টি সেল আবার 3 রকম, একটা হচ্ছে টি হেল্পার, একটা সাইটোটক্সিক টি সেল, আর একটা রেগুলেটরি টি সেল। বুঝতে পারছো? দেখো এরা 3 রকম, আবার টি সেল যে আছে এটাও 3 রকম, একটা হচ্ছে টি হেল্পার সেল, একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল, আরেকটা হচ্ছে তোমার রেগুলেটরি টি সেল। দেখছো? আবার টি হেল্পার যে আছে, এই টি হেল্পার 1 হচ্ছে 2 রকম, একটা হচ্ছে টি হেল্পার 2 আর একটা হচ্ছে টি হেল্পার 1। বুঝতে পারলো ব্যাপারটা? এখানে ওই কাজটা একটু দেখাই দেই, যে টি হেল্পার 2 বি সেলকে অ্যাক্টিভ করে, আর টি হেল্পার 1 সাইটোটক্সিক টি কে অ্যাক্টিভ করে। এই চারটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা। তাহলে টি লিম্ফোসাইট 3 রকম, বি, টি, এন কে। আবার টি সেল 3 রকম, টি হেল্পার, সাইটোটক্সিক টি, রেগুলেটরি টি। আচ্ছা, তাহলে সাইটোটক্সিক টি আর এন কে এর মধ্যে পার্থক্য, সাইটোটক্সিক টি হচ্ছে ভাড়াটে খুনি। যখন টি হেল্পার 1 ওকে ভাড়া দেয়, টাকা দেয়, তখন সে খুন করে। আর এনকে সেলের ইচ্ছাই হচ্ছে খুন করে বেড়ানো, খুনই করে সারাদিন। তাহলে এই হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের ব্রড পিকচার। কেউ যদি এই পিকচারটা বুঝে থাকো, সে অবশ্যই ইমিউন সিস্টেম, এখন বই পড়লে নিজেরা, আমি যদি বাকি অর্ধেকগুলো নাও পড়াই, তোমাদের কোনো ক্ষতি হবে না। তো আমি একটু রিক্যাপ করে দেই পুরো সিস্টেমটাকে আরেকবার, তাই না? তোমরা হয়তো লাইভ ক্লাসে এটাই দাবি করতে, ভাই আরেকবার একটু বলে দেন। তার সঙ্গে 2 মিনিটে আবার একটু ব্যাপারটা বলে দেই। প্রথম প্রতিরক্ষা স্তর নন স্পেসিফিক, যেই জীবাণু ঢুকতে আসবে ওকে ঢুকতে বাধা দিবে, অথবা মাইরা অ্যাসিড দিয়ে, এনজাইম দিয়ে মেরে ফেলবে, বা সিলিয়ার মাধ্যমে বাধা দিবে ঢুকতে। তাহলে ও কিন্তু নন স্পেসিফিক, ভারত থেকে আসলো নাকি মায়ানমার থেকে আসলো ও বুঝবে না, ও জাস্ট বাধা দিবে। ঢুকে পড়ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে। যখন জীবাণু দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আসবে, তখন আমাদের যে 5 রকম ডাব্লিউবিসি আছে, তার মধ্যে প্রথম অ্যাক্টিভ হবে হচ্ছে আমাদের নিউট্রোফিল। প্রথম অ্যাক্টিভ হবে কি ভাই? আমাদের নিউট্রোফিল প্রথম অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পর নিউট্রোফিল আমাদের কোষে চলে আসবে, রক্ত থেকে কোষে আসবে। যখন নিউট্রোফিল রক্তের বাইরে চলে আসে, তার নাম হয়ে যায় মাইক্রোফেজ। নিউট্রোফিল রক্তের বাইরে আসে, তার নাম হয়ে যায় মাইক্রোফেজ। মাইক্রোফেজের কাজ হচ্ছে জীবাণুকে খেয়ে ফেলা, যে প্রসেসকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস, এটা নিয়ে আমরা পড়বো পরে। আবার মনোসাইটের কাজ হচ্ছে ম্যাক্রোফেজ, রক্তে যখন চলে আসে নাম হয়ে যায় ম্যাক্রোফেজ, এও জীবাণুকে খেয়ে ফেলে। দুজনে জীবাণুকে খায়, তবে দুজনের মধ্যে একটু পার্থক্য আছে। এ যাকে খাইছে ওকে দেখলে বোঝা যায়, আর ও খাওয়ার পর সেটাকে রক্তের মধ্যে ছেড়ে দেয়, খেয়ে রক্তে ছেড়ে দিচ্ছে জীবাণুগুলোকে, আর এই খাওয়ার পর নিজের বডির মধ্যে নিয়ে বসে আছে। তাহলে একে দেখলেই চিনতে পারে যে জীবাণু একটা রক্তের মধ্যে ঢুকছে। কে চিনতে পারে? টি হেল্পার সেল, টি হেল্পার। এবং এটাই হচ্ছে ইমিউন সিস্টেমের মেইন সুইচ। দেখছো, ইমিউন সিস্টেমের মেইন সুইচ হচ্ছে টি হেল্পার। টি হেল্পার বিভাজিত হতে শুরু করে টি হেল্পার 2 এবং টি হেল্পার 1। টি হেল্পার 2 গিয়ে আবার বি সেলকে অ্যাক্টিভ করে। এখন বি সেল আগে একবার খবর পাইছিল যে না, হ্যাঁ জীবাণু ঢুকছে। কেমনে খবর পাইছিল? নিউট্রোফিল যেই জীবাণুগুলোকে ছেড়ে দিছে রক্তের মধ্যে, সেগুলো ভাসতে ভাসতে বি সেলের কাছে গেছিল। বি সেল কিন্তু একবার খবর পাইছে জীবাণু ঢুকছে। এবার যখন টি হেল্পার বললো হ্যাঁ আসলেই ঢুকছে, স্টিমুলেট করলো, হ্যাঁ এবং পয়সা করিয়ে কিছু দিল, বিভিন্ন রকম বাজেট দিল আর কি, তখন এই বি সেল প্লাজমা সেল হয়ে গেল। সাথে সাথে প্লাজমা সেল হওয়ার পর সে অ্যান্টিবডি ক্ষরণ করতেছে। অ্যান্টিবডি গুলো এসে জীবাণুকে এদিকে বেঁধে ফেলছে, যে অ্যাটলিস্ট তুই যাতে ক্ষতি করতে না পারিস, তোর বিচার তো পরে করা হবে, তুই এখন চুপচাপ বসে থাক। আবার টি হেল্পার 1 যেটা হয়েছে, সে আমার সাইটোটক্সিক টি সেলকে ভাড়া দিচ্ছে, এই যা দেখতো আমাদের দেশের
আমাদের দেশের কোন কোন বাসায় জীবাণু ঢুকছে সেই সব বাসা উড়াই দিয়ে আয়। তো সাইটোটক্সিক টি সেল যখন ভাড়া পাইছে, টি হেল্পার ওয়ানের কাছে পয়সা পাইছে, ও গিয়া এইসব সেলকে মেরে ফেলছে। আবার আমাদের দেশপ্রেমিক একটা সেল রক্তের মধ্যে ঘুরে বেড়ায়, এনকে সেল, ভাড়া টাড়া কিছু দরকার নাই, ও সারাদিন রক্তে ঘুরে বেড়ায়, দেখে কোন সেলের মধ্যে জীবাণু ঢুকছে, যেই সেলে জীবাণু ঢুকছে সেই সেলকে গিয়া দেয় শেষ করে। কোনো রকম দেখো কোনো রকম কিচ্ছু অ্যাক্টিভ, এটা হচ্ছে পার্থক্য। সাইটোটক্সিক টি সেল ভাড়ার বিনিময়ে খুন করে, আরে এমনিতেই খুনি, এভাবে মারে। এই হচ্ছে ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমকে শান্ত করার জন্য আছে আবার কি রেগুলেটরি টি সেল, এটা কিন্তু একরকম টি সেল। আচ্ছা, এখন ইমিউন সিস্টেম তো জীবাণুকে মারে না সরাসরি, মারার জন্য আছে কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করে কে? অ্যান্টিবডি। অ্যান্টিবডি প্রথমে জীবাণুকে মারে, বেঁধে ফেলে, বেঁধে ফেলার পর হাঁটু দিয়ে গুতা মেরে কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করে দেয়। কমপ্লিমেন্ট সিস্টেমের প্রোটিনগুলো এসে খুঁচায় খুঁচায় মনে করো খোঁচাখুচি করে আমাদের কোষটাকে মেরে, জীবাণুটাকে মেরে ফেলে। এইভাবে আমাদের ইমিউন সিস্টেম কাজ করে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখানে কিছু কথা লেখা আছে, আবার এখানে দেখো লিম্ফোসাইটের ক্লাসিফিকেশনটাও দেওয়া আছে। ওকে, তো দেখো এখন বইয়ের পড়াগুলো রিডিং করে শোনাবো। এইটাই দেখার লাগে তোমাদের। অনেক সময় আমি খেয়াল করছি আমার ক্লাস স্টুডেন্টরা কমপ্লেন করে, কারণ হচ্ছে একভাবে পড়ে আসছে ছোটবেলা থেকে, এখন দেখা যায় নতুন একটা সিস্টেম এরকম হয়েছে। এখন অতটা হয় না, তবে প্রথমে যখন ক্লাস নিতাম ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে থাকতে, তো ওরা তো পড়ে আসছে এক সিস্টেমে, ওদের টিচার তো বই রিডিং পড়ে পড়ে শুনাইছে। এই যে বইয়ের রিডিং এখন তোমরা পড়ো, নিজেরা পড়ো। দেখো কি হয়, প্রথম হচ্ছে ত্বকের কাজ হচ্ছে জাস্ট বাধা দেওয়া, ঠিক আছে। দেখো গাঠনিকভাবে বাধা দিতে পারে পিএইচ দিয়ে, পিএইচও কিন্তু একটা ফ্যাক্টর। আমরা জানি ব্যাকটেরিয়াগুলো কিন্তু নিজের পিএইচ ছাড়া বাঁচতে পারে না। এবং বিভিন্ন জায়গায় অ্যান্টিবায়োটিক, ওই যে তোমার লাইসোজেম আছে না, লাইসোজেম কিন্তু একটা অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে যেটা মানে ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে, সেটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক। এটা এমন না যে এটাকে ওষুধ হইতে হবে, এমন না, ঠিক আছে। লোমগুলাও বলছি, সিলিয়া, অস্ত্র এবং লালা। হ্যাঁ, অস্ত্র এবং লালার মধ্যে একটা এনজাইম থাকে যেটাকে বলা হয় লাইসোজাইম এনজাইম। এই লাইসোজাইম এনজাইম ব্যাকটেরিয়াকে, এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক, এটাই তোমার ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, সেল ওয়ালগুলোকে ধ্বংস করে ফেলে। সেরুমেন, আমাদের কানের মধ্যে সেরুমেন থাকে, এটাও কিন্তু একটা জীবাণু ঢুকতে বাধা দেয়। পক্সিটালিক অ্যাসিড বললাম, আমরা যে খাবারগুলো খাই, শাক সবজি ভাত মাছ, সবগুলোর মধ্যে ব্যাকটেরিয়া আছে না, এই ব্যাকটেরিয়াগুলো আমাদের কোনো ক্ষতি করতেছে, আমরা নিজেই মুখ দিয়ে ব্যাকটেরিয়া ঢুকাই দিতেছি। এদিকে সারাদিন হাত মাত ধুই আর মুখ দিয়ে ব্যাকটেরিয়া খাই, কিছু হয় না। কারণ কি? কারণ পেটের মধ্যে HCl আছে। রেচন জনতন্ত্রে অ্যাসিড যেটা বলছি মেয়েদের ক্ষেত্রে এটা থাকে, এটা হচ্ছে তোমার ওই যে ল্যাকটিক অ্যাসিড, মেয়েদের জনিতে থাকে ল্যাকটিক অ্যাসিড, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই ল্যাকটিক অ্যাসিড জীবাণুকে মেরে ফেলতে পারে। আবার অনেক সময় দেখা যায় কি হয়, এই ল্যাকটিক অ্যাসিড কিন্তু ব্যাকটেরিয়া থেকে খরিত হয়। আচ্ছা, এটা মনে পড়ে আছে যে আমাদের মেয়েদের জনিতে কিছু ব্যাকটেরিয়া আছে, নরমাল ফ্লোরা বলা হয় ওদেরকে, নরমাল ফ্লোরা। ওই ব্যাকটেরিয়াগুলো ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে। আবার ওই ল্যাকটিক অ্যাসিডের প্রভাবে অন্য যেই ব্যাকটেরিয়াগুলো দেহের মধ্যে ঢুকে তারা মারা যায়। বুঝছো? মানে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, মাঝখান দিয়ে আমাদের বডি বেঁচে যায়। তো অনেক সময় দেখা যায় মেয়েরা অত্যধিক অ্যান্টিবায়োটিক খাইলে ওর বডির মধ্যে যে নরমাল ফ্লোরাটা আছে, অর্থাৎ যেই কোষটা ল্যাকটিক অ্যাসিড তৈরি করতেছিল, যেই ব্যাকটেরিয়াটা, সেই ব্যাকটেরিয়াটাই মারা যায়। অর্থাৎ উপকারী যে ব্যাকটেরিয়াগুলা মেয়ের জনিতে আছে সেটাই মারা যায়। তখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় না, যার ফলে বাইরে থেকে যদি কোনো জীবাণু আক্রমণ করে তখন সে রোগে ভুগতে থাকে, কারণ ওর উপকারী ব্যাকটেরিয়াগুলা মারা গেছে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এটা হচ্ছে নন স্পেসিফিক। এবং এখানে দেখা আছে প্রথমে ফ্যাগোসাইট। ফ্যাগোসাইট কে কে ভাইয়া? ফ্যাগোসাইট হচ্ছে মাইক্রোফেজ আর ম্যাক্রোফেজ, এটা হচ্ছে ফ্যাগোসাইট। সহজাত মারণ কোষ কি জিনিস বলছি, সারাদিন ঘুরে বেড়ায় রক্তের মধ্যে, আর কোনো কোষের ভিতর জীবাণু পাইলে সেটাকে মেরে ফেলে। প্রদাহ মানে কি? প্রদাহ হচ্ছে একটা বিশেষ অবস্থা, আমাদের দেহে যখন জীবাণুর বিরুদ্ধে ফাইট করে তখন একটা বিশেষ অবস্থা তৈরি হয়, সেটাকে বলা হয় প্রদাহ বা ইনফ্ল্যামেশন। এই ইনফ্ল্যামেশন ইনফেকশনের মাধ্যমে হইতে পারে। মনে করো ইনফেকশন মানে কি, তোমার বডিতে কোনো ব্যাকটেরিয়া ঢুকছে, ভাইরাস ঢুকছে, তখন প্রদাহ হইতে পারে। বা মনে করো অনেক সময় দেখা যায় ইনফেকশন ছাড়াও ইনফ্লামেশন হইতে পারে। হ্যাঁ, অনেক অন্য খোঁচাখুচির কারণে ইনফ্লামেশন। তো ইনফ্লামেশনের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে জায়গাটা গরম হয়ে যায়, লাল কলর ডলর রোবট টুমর, 3-4টা ফাংশন আছে আর কি, আরেকটা হচ্ছে কাজ কমে যায়। যাই হোক, এটা হচ্ছে প্রদাহ, জ্বালাপোড়া। প্রদাহ মানে জ্বালাপোড়া। কমপ্লিমেন্ট সিস্টেম কি জিনিস তো বুঝোই, ইমিউন সিস্টেমের একটা সহকারী একটা জিনিস হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম, জীবাণুকে মেরে ফেলে, খুঁচায় খুঁচায় মেরে ফেলে। ইন্টারফেরন খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা নিয়ে মেডিকেলের প্রশ্ন আসে বারবার। তো দেখো ইন্টারফেরন নামটা হচ্ছে কি, ইন্টারফেরন। তো ইন্টারফেরন নামটা আসছে ইন্টারফেয়ার থেকে। ইন্টারফেয়ার মানে কি? হস্তক্ষেপ করা। মনে করো তোমার ব্যবসা নিয়ে তোমার বন্ধুরা খুব হস্তক্ষেপ করে, তেমনি ইন্টারফেরন নামে যে প্রোটিনটা আছে এটাকে ইন্টারফেরন নাম দেওয়া হয়েছে কারণে হস্তক্ষেপ করে। কিসে হস্তক্ষেপ করে? এ ভাইরাসের সাথে হস্তক্ষেপ করে, ভাইরাসের কার্যাবলীতে সে হস্তক্ষেপ করে। আমাদের বডিতে যখন কোনো ভাইরাস ঢুকে, ভাইরাসের বিরুদ্ধে হস্তক্ষেপ করে হচ্ছে ইন্টারফেরন, ভাইরাসের বিরুদ্ধে। অর্থাৎ তোমাদের ভাইরাসের কার্যাবলীকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে ইন্টারফেরনের কাজ। আমি এতক্ষণ ইন্টারফেরনের কথা বলি নাই, কারণ আমি এতক্ষণ ব্যাকটেরিয়া পড়াইছি তোমাদের। তো ভাইরাসের বিরুদ্ধে আমাদের বডির কোন জিনিসটা কাজ করে? ইন্টারফেরন।
ইন্টারফেরন নামক একটা প্রোটিন, এটা কিন্তু একটা প্রোটিন, এটা কোনো এনজাইমও না, কোনো হরমোনও না, এটা জাস্ট একটা প্রোটিন। ইট ইজ জাস্ট এ প্রোটিন। ইন্টারফেরন কিন্তু একটা প্রোটিন। এই প্রোটিনটা আমাদের বডির ভাইরাসগুলোর বিরুদ্ধে কাজ করে, বডিতে কোনো ভাইরাসগুলো সেটাকে মেরে ফেলে। জ্বর, আমাদের বডির নর্মাল টেম্পারেচার হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। যদি কোনো কারণে টেম্পারেচার এর চেয়ে বেশি হয় তাহলে বুঝবো আমরা জ্বরে ভুগতেছি। জ্বর কিন্তু কোনো খারাপ অবস্থা না, জ্বর মানে হচ্ছে আমাদের বডির ভিতর যুদ্ধ হচ্ছে, জীবাণু ঢুকছে, জীবাণুর ব্যবস্থা নেওয়া হইতেছে, মারা হচ্ছে জীবাণুকে, এটা হচ্ছে জ্বর, বুঝছো? আচ্ছা, ফ্যাগোসাইট, এটা নিয়ে পড়ে আছে। এখন তো এগুলো বুঝবা, এটা বইয়ের লাইন রিডিং করলে সবই বুঝবা, এখন নিজে বই লিখতে পারবা। দেখো এই যে প্রদাহ কি জিনিস কি না কি, এখন তো সব বুঝবা বইয়ের কথা। ইন্টারফেরন বলে দিছি, ভাইরাস, ইন্টারফেরন মানে হচ্ছে ভাইরাস, ঠিক আছে? জ্বর। তৃতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তরটা হচ্ছে একটা স্পেসিফিক প্রতিরক্ষা স্তর, বুঝছো ভাইয়া? এটা আবার একটু মনে রাখা উচিত, স্পেসিফিক। কারণ কি ভাইয়া, তৃতীয় প্রতিরক্ষা স্তরে কে কে আছে? বি সেল আছে, তাই না? সাইটোটক্সিক টি সেল আছে, হেল্পার টি সেল আছে, এদের কাজগুলো খুব স্পেসিফিক। মনে করো পৃথিবীতে যদি 10 কোটি রকমের জীবাণু থাকে, মনে করো 10 কোটি রকমের জীবাণুর জন্য আমাদের বডিতে 10 কোটি রকমের বি সেল আছে। 10 কোটি রকমের বি সেল আছে, মানে বুঝতেছো? 10 কোটি টাইপের বি সেল আছে, আবার প্রতিটা টাইপে মনে করো বিলিয়ন বিলিয়ন ধরনের বি সেল আছে। তাহলে বুঝার চেষ্টা করো যে আমাদের বডি কিন্তু আগে থেকেই প্ল্যান করা আছে যে এই জীবাণু, ওই জীবাণু, এই জীবাণু, এদের বিরুদ্ধে কি কি অ্যান্টিবডি দরকার হইতে পারে সেটা আমাদের বডি আগে থেকেই প্ল্যান করে বানায় রাখছে বি সেল দিয়ে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে খুব স্পেসিফিক। অর্থাৎ যেই বি সেলটা, মনে করো আমাদের দেশে 2 রকম বাহিনী করলাম, এক বাহিনী হচ্ছে ইন্ডিয়ার কেউ ঢুকলে সে তার নিয়ে কাজ করবে। মায়ানমার যদি ঢুকে, ওর কোনো মাথা ব্যথা নাই, মায়ানমার ঢুকে পুরো দেশ খেয়ে ফেলুক, ও কিচ্ছু করবে না, ওর কাজ হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করা। আবার আরেক দল আছে, মনে করো তারা মায়ানমারের শত্রু নিয়ে কাজ করবে, মায়ানমারে কেউ ঢুকলে অ্যাটাক করবে। আরেক দল মনে করো পাকিস্তানের জন্য, আরেক দল চীনের জন্য। অর্থাৎ তৃতীয় প্রতিরক্ষা স্তরে যে সেলগুলো আছে, বি সেল, টি সেল, হ্যাঁ, বি সেল, টি সেল, এরা কিন্তু খুব স্পেসিফিক। তোমার মনে করো পোলিও ভাইরাসের জন্য যে বি সেল আছে, সেই বি সেল কিন্তু ধনুষ্টঙ্কারের বিরুদ্ধে কাজ করবে না। আবার মনে করো তোমার টিটেনাসের জন্য যে টি সেল আছে, সেই টি সেল কিন্তু আবার তোমার ডিপথেরিয়ার জন্য কাজ করবে না। অর্থাৎ এদের কাজটা একেবারে স্পেসিফিক, জীবাণুর অ্যান্টিজেনের জন্য স্পেসিফিক। আরো আমি যতদূর বলছি তার চেয়ে বেশি স্পেসিফিক আসলে, ঠিক আছে? এই হচ্ছে এই অধ্যায়ের পড়া। তোমরা আশা করি বুঝতে পারছো তো ভাই ব্যাপারগুলা। তো তোমরা আরেকবার নিজেরা রিক্যাপ করে ফেলবা। হ্যাঁ, আমি তো জায়গায় টাকায় দিছি সবকিছু। এখন যদি কারো কাছে খটকা থাকে, এই ব্যাপারগুলো আরো 2টা লেকচারে আরো বিশদ পড়াবো, ঠিক আছে? তাহলে এই লেকচারটা একটু